এর নাম হচ্ছে তাকুতো। তাকুতো একটা এমনই রোগে আক্রান্ত যার কারণে সে হাসপাতালের বাইরেও যেতে পারবে না। যেহেতু সে সারাক্ষণ এই হাসপাতালে বসে থাকতো, এই কারণে সে সবসময় তার মন পছন্দের একটি গেম খেলতো। এইরকমই একদিন গেম খেলতে খেলতে তাকুতো হঠাৎ করে মারা যায়। তারপরে সে যখন চোখ খোলে তখন আমরা তাকে জঙ্গলের মধ্যে থাকে একটি পাথরের সিংহাসনে বসে থাকতে দেখতে পাই। তাকুতো এটা কিছুই বুঝতে পারছিল না যে তার সঙ্গে আসলে কি হলো। তখনই আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে থেকে একটি মেয়ে এসে তাকুতোকে কিং বলে ডাকছিল। তাকুতো এই মেয়েটাকে দেখে চিনে নেয় যে নাম হচ্ছে আতো। আতোকে বাস্তব দুনিয়ায় দেখে তাকুতো অনেক বেশি অবাক হয়ে যায়। তাকুতো এটা বুঝতে পারছিল না যে সে কেমন ভাবে রিয়াক্ট করবে, কেননা আতো হচ্ছে সেই গেমের এমনই একটা প্লেয়ার যাকে কিনা তাকুতো অনেক বেশি পছন্দ করতো। আর এইদিকে আতো সবার প্রথমে বুঝতে পেরে গিয়েছিল যে তারাই হচ্ছে গেমের একটি অংশ। আর সে এও জানতো যে তাকুতো আসলে কে। তাকুতো হচ্ছে এমন একটা প্লেয়ার যে রাতের পর রাত জেগে প্রত্যেক সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ দিত। এমনটা মোটেও নয়, কেননা তারা ফ্রি ফায়ার খেলতো না, তারা খেলতো একটা ফ্যান্টাসি বেস গেম। আর এই গেমটার মধ্যে গত কয়েক বছর ধরে তাকুতো নাম্বার 1 পজিশনে ছিল। আর তারা সেই গেমের মধ্যে যতগুলো অ্যাডভেঞ্চারের একসঙ্গে গিয়েছিল আর তো সেইগুলোতে অনেক বেশি এনজয় করেছিল। এখন তারা দুজনে একে অপরের সামনে দেখে অনেক বেশি আনন্দিত ছিল। তাকুতো বলে ওঠে, তাহলে কি তুমি আমাকে এখানে সামান করেছো? এ তো বলে ওঠে, না আমি এমনটা করিনি, আসলে আমিও এটা জানি না এখানে কি চলছে, কেননা আমি হঠাৎ করে এখানে পৌঁছে গেছি। আমার মনে হচ্ছে এই দুনিয়াটা ইটারনাল নেশনের গেমেরই মতো, যেহেতু আমরা দুজনে এখন এখানে পৌঁছে গেছি, এই কারণে তুমি কি আমার সঙ্গে আগের মতোই একটা নেশন বানাতে চাইবে? তাকুতোর এই আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয়ে যায় এবং সে আতর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এই সমস্ত কিছু শুরু করার আগে তাদেরকে আগে জানতে হবে যে তারা আসলে এখন কোথায় আছে। এটা জানার জন্য তাকুতো সবার প্রথমে একটা বাঘকে সামান করে। আর বাঘ মানে এটাকে টাইগার ভেবে নিও না, এটা হচ্ছে একটা পোকা টাইপের কিছু। কিন্তু এই বাঘটাকে সামনাসামনি দেখে তাকুতো অনেক বেশি উদাস হয়ে যায়, কেন এটা দেখতে অনেকটাই কুৎসিত ছিল। তাকুতো বলে ওঠে, আমাদের সিভিলাইজেশনকে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলতে হবে, কিন্তু সবার প্রথমে আমাদের খুব একটা বেশি অ্যাটেনশনের প্রয়োজন হবে না, কারণ আমরা সবার প্রথমে অন্য কোনো নেশনের সঙ্গে যুদ্ধ করতে চাই না। এই কারণে এই পোকাটা আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে, আমাদের এই জঙ্গলের চারিপাশে ঘুরে সব দিকটাই নিজের নজরে রাখবে। এই কারণে তাকুতো তাকে জঙ্গলটাকে স্কাউট করার অর্ডার দেয়, কিন্তু আমরা দেখতে পাই অর্ডার পাওয়ার পরেও সে পোকাটা ওখানে দাঁড়িয়ে ছিল। এইসব দেখার পরে আতো অনেক রেগে পোকাটাকে বলে ওঠে, আমি হচ্ছে তোমার কমান্ডার, এই কারণে আমার কথা তোমাকে শুনতেই হবে। তারপর আমরা দেখতে পাই সে পোকাটা তাড়াতাড়ি জঙ্গলের দিকে বেরিয়ে যায়। তাকুতো নোটিস করে যে সম্পূর্ণ গেমের মতো সে তার ভিশনকে সে পোকাটার সঙ্গে শেয়ার করতে পারছে, কিন্তু এমনটা করার জন্য তাকুতোর অনেক এমপি খরচ হয়ে যায়। এখন তাকুতোর কাছে রয়েছে মাত্র 100 এমপি, আর যদি সে এখন বর্তমানে একটা বেস বানাতে চায় তাহলেও সেটার জন্য তাকে 20 এমপি খরচ করতে হবে। কিন্তু তাকুতোর মাথায় অন্য কিছু একটা চলছিল। তাকুতো বেস বানানোর আগে একটা ওয়ারিয়ার টিম বানাতে চায় যারা কিনা তাদের জন্য লড়াই করবে। মাই লর্ড, আপনি একদমই চিন্তা করবেন না, কেননা আপনাকে সমস্ত রকম বিপদের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়ে নেব। ও যদি আমি আপনাকে এই কথাটা বলতে পারতাম। তুমি একেবারে ঠিক কথাই বলছো, তুমি হচ্ছে এই গেমের হিরো ইউনিটের একটা অংশ, এই কারণে সময়ের সঙ্গে সঙ্গে তোমার লেভেল আপ হবে। এখন বর্তমানে এত লেভেল হচ্ছে মাত্র 3। আর এদিকে জঙ্গলের মধ্যে সে পোকাটা এখনো চারিদিকে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে এখনো পর্যন্ত কোনো মনস্টার দেখতে পায়নি। এই বিষয়টা তাকুতোকে একটু অদ্ভুত লাগে, কারণ এই জঙ্গলের মধ্যে কোনো মনস্টার বা কোনো অ্যানিমেল না থাকলে তাদেরকে খাবার খাওয়ার জন্য নিজের মানা স্পেন্ড করতে হবে। এইসব দেখে তো বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সেরকম কোনো কাজে লাগতে পারছি না। আমার মনে হয় আমি আপনার কাছে থেকে শুধুমাত্র একটি বোঝা হয়ে আছি। আরে এত তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে আছো, এটাই আমার জন্য অনেক। এই কথা শুনে এত অনেক বেশি আনন্দিত হয়ে যায়। এদিকে জঙ্গলের মধ্যে সে পোকাটা কিছু একটা নোটিস করে, কেননা সেখানে উপস্থিত ছিল একটা ডার্ক এলফের গ্রুপ। তারা কিন্তু এদের কাছ থেকে বেশি দূরে ছিল না। আর এটা তো ভালো খবর যে ওরা হচ্ছে ডার্ক এলফ, কেননা তারা কখনো ইভিল গডের বিপক্ষে দাঁড়ায় না। কিন্তু তাকুতোকে এই বিষয়টা অনেক বড় একটা সমস্যা লাগছিল, কেননা সে তার নিজের সিভিলাইজেশনের পাশে আর এটি সিভিলাইজেশনকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। আর আমি যতটা সম্ভব যুদ্ধকে এখন এড়িয়ে চলবো। তো বলে ওঠে, যদি এমনটাই হয় তাহলে আমার মনে হয় আমাদের সিভিলাইজেশনটাকে অন্য কোনো একটা জায়গায় শিফট করা উচিত, যেহেতু তারা এখন এখানে সেরকম বেশি কিছু একটা বানায়নি। এই কারণে তাকুতো এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এই সমস্ত কিছু করার আগে তাকুতো সেই ডার্ক এলফদেরকে আরো কিছুক্ষণ নিজের নজরে রাখতে চায়। তখনই আতো জঙ্গলের মধ্যে কিছু একটা নোটিস করে, আসলে ডার্ক এলফের গ্রুপ তাদের কাছে এসে পৌঁছেছিল। এইদিকে এরাও এদেরকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কেননা ওরা এটা জানতো না যে জঙ্গলের মধ্যে আরো কিছু লোক থাকে। ডার্ক এলফরা এখানে এসেছে তার একমাত্র কারণ হচ্ছে তাদেরকে তাদের হোম টাউন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এত লম্বা একটা জার্নি করার ফলে তাদের গ্রুপে অনেক বয়স্ক এবং বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছিল। এই কারণে তারা ছোট্ট একটা গ্রুপ বানিয়ে জঙ্গলের মধ্যে বেরিয়েছিল খাবার সংগ্রহ করার জন্য। এরা কিন্তু অনেক ভয় পেয়েছিল, কেননা এর আগে শুনেছিল এই জঙ্গলটার মধ্যে একটা ভয়ঙ্কর ডেভিলকে সিল করা হয়েছিল। তখনই এদের টিমের লিডার, যার নাম হচ্ছে জিয়া, সে বলে ওঠে এগুলো সব উড়ন্ত কথা, কেননা যদি সত্যি এমনটা হতো তাহলে এখানকার গাছগুলো এত ভালো অবস্থায় থাকতো না। সেখান থেকে কিছু দূর এগিয়ে গিয়ে যখন জিয়া তাকুতোকে দেখে তখন সে পুরো ঘাবড়ে যায়, কেননা যে তার সামনে বসেছিল সে হচ্ছে ভয়ঙ্কর একটা ডেভিল। তাকুতো এবং আতোকে দেখার পর জিয়া সেখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু সে এটা ভেবে থেমে যায়, যদি আমি এমনটা করি তাহলে এ নিশ্চয়ই আমার লোকদেরকে জানে মেরে দেবে। এই কারণে জিয়া ভয়ে ভয়ে তাকুতোর কাছে গিয়ে তার সামনে মাথা নত করে বলে ওঠে, আমার নাম হচ্ছে জিয়া আর আমি হচ্ছে ডার্ক এলফ গ্রুপের লিডার, আর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, কেননা আমরা ভুল করে এই জায়গার মধ্যে এসে পড়েছি, সেটাও আপনার অনুমতি ছাড়া। এটা অনেক ভালো কথা যে তুমি তোমার জায়গার সম্বন্ধে জানো,
কিন্তু বিনা অনুমতি ছাড়া এখানে প্রবেশ করাটা তোমাদের একবারই উচিত হয়নি। আমি এটার জন্য আপনাদের কাছ থেকে আরেকবার ক্ষমা চাইছি। আমাদের লোকের আগে সেন্ট্রাল প্লেসের মধ্যে বসবাস করতো, আসলে আমাদেরকে আমাদেরই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আমাদের লোকদেরকে ওরা জানে মেরে দিচ্ছিল, কারণ আমরা সেখান থেকে পালিয়ে আসার সময় খাবারও নিতে পারিনি। আমাদের লোকেরা এখন অনেক বেশি ক্ষুধার্ত হয়ে আছে, এমনকি খিদার কারণে তারা অনেক দুর্বল হয়ে পড়েছে। আমরা প্রথম থেকে শান্তি চেয়েছিলাম, কিন্তু এত কিছুর পরেও আমাদের উপরে হামলা করে দেওয়া হয়। এত দুঃখ ভরা কাহিনী শুনে তাকুতো তার শক্তি সাহায্যে আনা অনেকগুলো আপেল তাদেরকে দিয়ে দেয়। নাও, প্রথমে তোমরা এটাকে খেয়ে তোমাদের খিদা শান্ত করো, আমি কি এই ফলটাকে খাবো, কারণ আমার লোকেরা সেখানে ক্ষুধার্ত আছে। তখনই জিয়া পেছনে দেখে যে তার সাথীরা সেই ফলটাকে খাচ্ছিল। এই ফলটা খেতে তাদেরকে অনেক সুস্বাদু লাগছিল। এমনটা দেখার পর তাকুতো তাদেরকে আরো অনেকগুলো ফল দিয়ে দেয়। জিয়া কিন্তু এখনো সেই ফলগুলোকে খাচ্ছিল না। এটা দেখে আত অনেক রেগে যায়, তুমি এমনটা করে আমার লটকে অসম্মান করছো। জিয়া বলে ওঠে, আসলে আমাদের লোকেরা সেখানে অনেক বেশি ক্ষুধার্ত আছে, খিদার জ্বালায় বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়েছে, এই কারণে তাদেরকে আগে না খাইয়ে আমি এগুলোকে খেতে পারবো না। এই কথা শুনে তাকুতো আরো অনেকগুলো ফলমূল তাদেরকে দিয়ে দেয়। তাকুতোকে এমনটা করতে দেখে আত অনেক অবাক হয়ে যায়, এবং তারই সঙ্গে জিয়াও অনেক অবাক হয়েছিল, কেননা এর আগে কেউ এদেরকে কোন রকমের খাবার দিয়ে সাহায্য করেনি। আর এইদিকে আমরা দেখতে পাই ডার্ক লেপ্টের অবস্থা পুরো খারাপ হয়ে আছে। তখনই আমরা দেখতে পাই জিয়া এবং তার সাথীরা তাকুতোর দেওয়া সেই খাবারগুলো নিয়ে সেখানে পৌঁছে যায়। খাবারগুলোকে খাওয়ার পরে সেখানকার লোকেরা অনেক বেশি আনন্দিত হয়ে গিয়েছিল। এখন এদেরকে দেখে মনে হচ্ছে এরা এখন অনেক বেশি আনন্দিত হয়ে আছে। আর এইদিকে একটি মেয়ে জিয়াকে জিজ্ঞেস করে যে এই খাবারগুলো তারা কোথা থেকে এনেছে, কিন্তু জিয়া সেই মেয়েটাকে সত্যি কথা বলে না। আসলে আমরা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে এই খাবারগুলোকে সংগ্রহ করে এনেছি। আর এইদিকে খাবারগুলো শেষ করে সমস্ত ডার্ক এল্ফ গুলো আরাম করে ঘুমিয়ে গেছে। আর এইদিকে জিয়া এখন একাই বসে আছে। তখনই সেখানে তাদের এল্ডার চলে আসে। এই ব্যক্তিটা এখানে আসার পর জিয়াকে বলে ওঠে, আজ তুমি অনেক ভালো কাজ করেছো, কেননা আমি আমার সারা জীবনে এত সুন্দর ফল কখনো খাইনি। তখনই এল্ডার নোটিস করে যে জিয়া ওখানে উদাস হয়ে বসেছিল। এমনটা দেখে এল্ডার জিয়াকে এর কারণটা জিজ্ঞেস করে। তারপরে জিয়া ভয়ে ভয়ে বলে ওঠে যে আজকে আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটি লেজেন্ডারি পিংস এর কাছে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। আমার মনে পড়ছে যে আমি এর ব্যাপারে আগেও আমাদের কিছু বইয়ের মধ্যে পড়েছি, সম্ভবত তাকে কাসল্যান্ডের মধ্যে সিল করে দেওয়া হয়েছিল। এই কথা শুনে এল্ডার বলে ওঠে, তুমি কি কিং অফ রুলস এর সম্বন্ধে কথা বলছো? আমি আজ থেকে প্রায় অনেক দিন আগে একটি গল্পের মধ্যে পড়েছিলাম, যখন পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাবে তখনই কিং অফ স্প্রুট আমাদের সামনে আসবে এবং সেই পৃথিবীটাকে ধ্বংস করে আবারও সবকিছু নতুন করে শুরু করবে। আচ্ছা জিয়া, তুমি কি তার সঙ্গে কথা বলেছো? না, আমি তার সঙ্গে একবারও কথা বলিনি, কেননা আমি যেমনটা ভেবেছিলাম সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কথাই আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু তার পাশেই একটি মেয়ে দাঁড়িয়ে ছিল। তার কথাগুলো সেই মেয়েটাই আমাদেরকে খুলে বলছিল। এই কথা শুনে আমাদের বুড়ো দাদু আরো অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এই কথাগুলো শুনে এল্ডার এখন ভাবছে যে জিয়া নিশ্চয়ই আমাদের জন্য খাবার দাবারের বিনিময়ে তার নিজের বডিটাকে স্যাক্রিফাইস করে এসেছে। কিন্তু এই কথা শুনে জিয়া এল্ডারকে বলে ওঠে যে কিং অফ ফ্রুটস খাবারের বিনিময়ে আমাদের কাছ থেকে কোনো কিছুই চাইনি। জিয়ার এই কথাটা বুড়ো এল্ডার কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না, কেননা ইভিল ব্রিংসরা কখনো ফ্রিতে কাউকে কোনো জিনিস দেয় না। এটার উত্তরে জিয়া বলে ওঠে যে উনি নিশ্চয়ই আমাদের উপরে দয়া দেখিয়েছেন। আমাদের তাকুতের কথা ভেবে জিয়া তাকে এখন অনেক রেসপেক্ট জানাতে লাগছে। এমনটা দেখে বুড়ো এল্ডার বলে ওঠে যে তুমি যাকে তাকে এমন ভাবে সম্মানিত করতে পারো না। জিয়া বলে ওঠে তা খারাপের কি আছে, উনি আমাদের সকলের জন্য যে কাজটি করেছে এটার জন্য আমি ওনাকে এইটুকু সম্মানিত তো করতেই পারি। এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে, তুমি কিন্তু এখন সেই ইভিল ব্রিংসের হয়ে কথা বলছো, সেই ইভিলটা কি তোমাকে নিজের বশে করে নিয়েছে? এই কথার উত্তরে জিয়া বলে ওঠে, আমি আপনাকে আরেকবার মনে করে দিই, উনি যদি আমাদেরকে খাবার দিয়ে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমাদের গ্রুপের অনেক সাথীরাই মারা যেত। তাদের সকলের কথা ভেবে বুড়ো এল্ডার এখন সিদ্ধান্ত নেয় যে এখন আমাদের সামনে যেরকম সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতির মধ্যে তাকে বিশ্বাস করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এইসব কথাগুলো ভেবে বুড়ো এল্ডার জিয়াকে বলে ওঠে যে আমি হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে বড়, আমার বয়স এখন প্রায় 200 বছরেরও বেশি। এই কারণে আমার মনে হচ্ছে আমি সেই ইভিল ব্রিংস এর কথা অনেক ভালোভাবে বুঝতে পারবো। আর এইদিকে আমরা এখন জঙ্গলের মধ্যে তাকুতে এবং আতকে দেখতে পাই। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আগে পরে কোনো কিছু না ভেবে ওদেরকে দান করার চক্করে নিজের অতগুলো মানা ফালতু ফালতু খরচ করে ফেললে। আরে এত তুমি দয়া করে শান্ত হয়ে যাও। আসলে তখন ওদের কথাগুলো শুনে আমাকে অনেকটাই বেশি খারাপ লাগছিল, এই কারণেই আমি এমনটা করে ফেলেছি। আরে সবই ঠিক আছে, কিন্তু তুমি এরপর থেকে এটা মাথায় রাখবে যে এরকম ভাবে তুমি তোমার মানা আর কখনো খরচ করবে না। এসবের মধ্যে তাকুতোকে আরেকবার মনে করিয়ে দেয় যে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিংডম সেট আপ করিনি, যার কারণে আমাদের রিসোর্সেস ফালতু ফালতু অপচয় হচ্ছে। আরে হ্যাঁ, তো তুমি একেবারে সঠিক কথা বলেছো। আমি তো এটা সম্বন্ধে পুরো ভুলেই গিয়েছিলাম, আর আমি কথা দিচ্ছি এখন থেকে আমি এই পুরোটাই মাথায় রাখবো। আর হ্যাঁ, তো আরেকটা কথা, যখন সেই হেল্প গুলো এখানে এসেছিল তখন আমি এতটাই নার্ভাস হয়ে পড়েছিলাম যার কারণে আমি তাদের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারিনি। কি বলছেন আপনি? আপনি কি ওই পুরোটা সময় সত্যি সত্যি নার্ভাস হয়েছিলেন? আমি তো ভেবে
ভেবেছিলাম আপনি তখন রাজার রোল প্লে করছিলেন। এসবের মধ্যে সেই পোকাটা আবারও তাদের কাছে ফিরে আসে। পোকাটা সেখানে এসে তাদেরকে বলে ওঠে যে সে এলফগুলো আবারও এদিকেই এগিয়ে আসছে। এই খবরটা পেয়ে তাকুতো একটু অবাক হয়ে যায়। তাকুতো এখন এটা ভাবছে যে ওরা নিশ্চয়ই বেঁচে যাওয়া ফলমূলগুলোকে নিয়ে যাওয়ার জন্যই এগিয়ে আসছে। এসব কিছু ভেবে তাকুতো বলে ওঠে আমি আশা করছি যাতে ওরা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, কারণ আমি জানি আমাদের সিভিলাইজেশনের সঙ্গে তাদের কখনো বন্দি পড়বে না। তাকুতো এখন সে ডার্ক লেবদেরকে সরাসরি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাকুতোর মধ্যে এতটা হিম্মত নেই যে সে সরাসরি তাদেরকে এই কথাগুলো বলবে। আসলে সে আতকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলতে অনেকটাই বেশি নার্ভাস ফিল করে। এই কথাগুলো শুনে আতো তাকুতোকে বলে ওঠে মাই লর্ড, আপনি আমাকে পারমিশন দিলে এখন থেকে আপনার জায়গায় নেগোসিয়েশনের দায়িত্বটা আমি সামলাবো। এমনটা করলে আমি নিশ্চিত সবাই আপনাকে মিস্টেরিয়াস এবং ইভিল ভাববে, আর আমি এটা কখনোই কাউকে বুঝতে দেবো না যে আপনি হচ্ছেন একজন ইন্ট্রোভার্ট মানুষ। তারই কিছুক্ষণ পরে সেখানে জিয়া এবং বুড়ো এল্ডার চলে আসে। সেখানে আসার পরে সবার প্রথমে বুড়ো এল্ডার তাকুতোকে তার ইন্ট্রোডাকশন দেয়। তারপরে বুড়ো এল্ডার তাদেরকে খাবার দেওয়ার জন্য তাকুতোকে মন থেকে ধন্যবাদ জানায় এবং তারই সঙ্গে বুড়ো এল্ডার বলে ওঠে যিনি আমাদের সবাইকে খাবার দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন, আমি একবার শুধু ওনার নাম জানতে চাই। এটার উত্তরে এত বলে ওঠে যে তোমরা এখন কিং অফ ফ্রুনস তাকুতো ইরার সামনে দাঁড়িয়ে আছো। এই কথা শুনে জিয়া এটা বিশ্বাসই করতে পারছিল না যে এটা হচ্ছে সেই কিং অফ ফ্রুনস। তাকুতোর আসল পরিচয় পেয়ে এরা দুজনে এখন অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। সবকিছু জানার পরে বুড়ো এল্ডার আরেকবার তাকুতোকে ধন্যবাদ জানায়। এসব কিছু দেখে তাকুতো ভাবছে যে এখনো পর্যন্ত ডার্ক লেবদের সঙ্গে আমাদের রিলেশন স্মুথ চলছে। তখনই এত তাদেরকে বলে ওঠে যে তোমরা তোমাদের খাবারগুলো নিয়ে চুপচাপ এই জঙ্গল থেকে পালিয়ে যাও। এই কথা শুনে জিয়া এবং বুড়ো এল্ডার আরো অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে তারা এটা ভেবেছিল এই খাবারের বিনিময়ে তাদেরকে অনেক বড় স্যাক্রিফাইস দিতে হবে। সবকিছু বুঝে শুনে বুড়ো এল্ডার আতোকে বলে ওঠে আমরা কি সত্যি খাবারের বিনিময়ে কোনো কিছু না দিয়ে এই জঙ্গল থেকে যেতে পারি? আতো বলে ওঠে আমাদেরকে দেওয়ার মতো ভ্যালুয়েবল কোনো জিনিস তোমাদের কাছে নেই যেটা আপনারা আমার কিং কে অফার করতে পারে। বুড়ো এল্ডার এখন অনেক বেশি ভয় পেয়েছিল। সেটা ভাবছিল যে সাহায্যের বিনিময়ে যদি আমরা ওনাকে কিছু না দিই তাহলে হয়তো এই কিং আমাদের জান নিয়ে নেবে। তখনই এত তাকুতোকে বলে ওঠে যে এরা আমাদেরকে অনেকটা বেশি বিরক্ত করছে। মাই লর্ড, আপনি আমাকে পারমিশন দিলে আমি এদেরকে এক্ষুনি জানে মেরে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু তাকুতো এই ডার্ক লেবদের সঙ্গে একটা বেনিফিশিয়াল রিলেশনশিপ বানাতে চাইছিল, কেননা তাকুতো এটা জেনে গিয়েছিল যে তারা কিং অফ ফ্রুনস এর কাছ থেকে ফ্রিতে জিনিসপত্র নিতে অনেকটা বেশি ভয় পাচ্ছে। এই কারণে তাকুতো আতোকে বলে ওঠে যে এদের কাছ থেকে যেভাবে হোক কোনো মূল্যবান জিনিস আমাদেরকে চাইতেই হবে। তাকুতোর মুখ থেকে কথাগুলো শোনার পর এরাও অনেকটা রিল্যাক্স ফিল করে, কিন্তু আতো এটা বুঝে উঠতে পারছিল না যে আমরা এদের কাছ থেকে আসলে কি চাইবো। এটার উত্তরে তাকুতো আটোকে বলে ওঠে যে তুমি ওদেরকে এই জঙ্গলের বাইরের দুনিয়াটা সম্বন্ধে জিজ্ঞেস করো। তাকুতোর কথা মতো আতো বলে ওঠে যে আমাদের সাহায্যের বিনিময়ে আমাদেরকে শুধু এই জঙ্গলের বাইরে দুনিয়াটা সম্বন্ধে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে, আর এমনটা করার পরেই তোমাদেরকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। এর মানে একটাই দাঁড়ায় যে ডার্ক লেবরা আবারও ঘরহীন হয়ে যাবে। এই কারণে বুড়ো এল্ডার তাকুতোকে রিকোয়েস্ট জানিয়ে বলে ওঠে আমাদেরকে দয়া করে এই জঙ্গলের মধ্যেই থাকতে দিন। এটা শুনে আতো তাদেরকে বলে ওঠে এমনটা কোনোভাবে সম্ভব নয়, আর যদি তোমরা বাঁচতে চাও তাহলে তাকুতো সম্বন্ধে কোনো কথাই তোমরা কাউকে জানাবে না। এই কথা শুনে যে আতোকে কিছু বলতে চাইছিল, আসলে তারা এখন যদি এই জঙ্গল থেকে বাইরে চলে যায় তাহলে এটা নিশ্চিত যে এরা সবাই মরে যাবে। কিন্তু জিয়া কিছু বলতো তার আগে বুড়ো এল্ডার তাকে আটকে বলে ওঠে মাই লর্ড, আপনার কথা মতোই আমরা এমনটাই করব। এই কথা বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। কিন্তু তাকুতো এটা মনে মনে ভাবছিল এমনটা করা কি আমার ঠিক হবে, কেননা ওরা যদি এই জঙ্গল ছেড়ে চলে যায় তাহলে এটা নিশ্চিত যে ওরা এই জঙ্গলের বাইরে সার্ভাইভ করতে পারবে না। এই কারণে তাকুতো তাদেরকে একবার বলে ওঠে তোমরা সবাই আমার সিটিজেন হয়ে যাও। আপনি আসলে করতে কি চাইছেন? আসলে এখন আমি আমাদের গেম স্ট্র্যাটেজিটাকে ফলো করতে চাইছি। আসলে সকল ডার্কে প্রায় নিউট্রাল হয়, আর তাকে যদি আমরা আমাদের সিভিলাইজেশনে অ্যাড করে দিই তাহলে হয়তো সম্পূর্ণ গেমের মতোই তারাও ইভিল হয়ে যাবে। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে মাইনোগ্রার মেন সিটিজেনদের থেকে তারা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, আমি মানছি যে তারা মঙ্কেলিসের থেকে সম্পূর্ণই আলাদা, কিন্তু আতো তোমার কি এটা মনে আছে যে তারা দেখতে কতটা কুৎসিত? তুমি কি সেই ধরনের সিটিজেনকে সর্বদা তোমার চোখের সামনে দেখতে চাও? তাকুতোর এই কথা শুনে আতো তাদেরকে বলে ওঠে যে আমার লর্ড আমাকে বললো তোমরা যদি আমাদের কিংডমের সিটিজেন হয়ে যাও তাহলে আমার লর্ড সবসময় তোমাদের রক্ষা করবে। এই কথা শুনে বুড়ো এল্ডার আতোকে জিজ্ঞেস করে যে তোমাদের সিভিলাইজেশনে জয়েন হওয়ার পর আমরা কি পাবো? এটার উত্তরে আতো বলে ওঠে তোমরা যখনই আমাদের কিংডম মাইনোগ্রা সিটিজেন হয়ে যাবে তখন তোমরাও আমাদের মতো পিওর ইভিল হয়ে যাবে, কিন্তু তোমরা আমাদের সিটিজেনের সঙ্গে যুক্ত হতে চাও কিনা এই ডিসিশনটা সম্পূর্ণ তোমাদের হাতেই রয়েছে। কিন্তু আমি সত্যি বলছি তোমরা যদি আমাদের সঙ্গে জুড়ে যাও তাহলে আমি নিশ্চিত যে অনেক বেশি মজা আসবে। তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তাকুতো এবং আটো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে ডার্ক এল্ফের ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছিল, কেননা সকল ডার্ক এল্ফরা এখন মাইনোগ্রাতে জুড়ে গেছে। এই কারণে এখানে সবাই তাকুতোকে দেখে তার সামনে মাথা নত করে বসে যায়। আমরা দেখতে পাই তাকুতো সে সিংহাসনটার দিকে এগিয়ে যাচ্ছিল যেটা কিনা ডার্ক এল্ফরা নিজের হাতে বানিয়েছে তাদের কিং এর জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে সকল ডার্ক এল্ফরা তাকুতো রিভিল ওরার কাছে পৌঁছে যায় তখনই তারা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেখানে এমন কিছু ডার্ক এল্ফ ছিল যারা কিনা তাকুতোকে দেখে অনেকটাই বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। এমনটা দেখে জিয়া তাদেরকে একটা ওয়ার্নিং দেয় যে তোমরা কেউ সরাসরি তাকুতোর দিকে তাকাবে না, এমনটা করলে আমাদের ব্যবহার ওনার খারাপ লাগতে পারে। কিন্তু এতে আমাদের তাকুতোর কোনো যায় আসে না। তারপরে তাকুতো সকল ডার্ক এল্ফদেরকে বলে ওঠে যে এখন থেকে তোমরা সকলেই হচ্ছে মাইনোগ্রার সিটিজেন।
পারবেন। ব্যাস এইটুকু বলার সঙ্গে সঙ্গে তাকুতোর বক্তব্য শেষ হয়ে যায়। এই কথা শোনা মাত্রই আমাদের জিয়া অনেকটা বেশি অবাক হয়ে যায়, কেননা আতো তাকে বলেছিল যে মাইনেগুলো সিটিজেন হয়ে যাওয়ার পরে তারা সকলেই ইভিল হয়ে যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়া হঠাৎ করে কিছু একটা অনুভব করে, তার সঙ্গে ঘটা সমস্ত খারাপ সিনগুলো তার চোখের সামনে ভেসে চলে আসে। আর এমনটা শুধু জিয়ার সঙ্গেই না, সেখানে উপস্থিত থাকা সমস্ত ডাকিবদের সঙ্গে এটা ঘটছিল। তাদের মাথা থেকে সমস্ত ঘৃণা এবং বদলা নেওয়ার প্রতিশ্রুতিটা আস্তে আস্তে রিলিফ হয়ে যায়। আর এরকম ভাবে সমস্ত মেমোরি শেষ হয়ে যাওয়ার পরে তারা সবাই নিজের মনকে অনেক হালকা অনুভব করে। আর ফাইনালি এখন তারা তাদের কিংকে তাদের সামনে দেখে দুঃখের সঙ্গে অনেকটা বেশি আনন্দিত হয়ে আছে, কেননা তাকুতের মতো একটা লেজেন্ডারি পিং এখন তাদেরকে রক্ষা করার জন্য এখানে উপস্থিত আছে। ঠিক এরকম ভাবে মাইনোগ্রা কিংডমে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু তাকুতের সঙ্গে কোনো ভালো কিছু ঘটছিল না, কেননা তাকুতো এখন হঠাৎ করে খবর পায় যে এই কন্টিনেন্টের মধ্যে আগে থেকে দুটো বড় বড় নেশন রয়েছে। প্রথমটি হচ্ছে হোলি কিংডম অফ কোয়ালিয়া, আর এই নেশনের মধ্যে বসবাস করে হিউম্যানসরা, যারা কিনা হোলি গড আল্লাহকে শ্রদ্ধা করে। আর দ্বিতীয় নেশনটির নাম হচ্ছে এলনো অফ এলিমেন্টাল। এই নেশনের মধ্যে বসবাস করে এলফরা, যারা কিনা প্রকৃতিকে সব থেকে বেশি শ্রদ্ধা করে। তাকুতো এখন এটা ভেবে ঘাবড়ে যায় যে তারা যদি এখন আমাদের ইভিলেশনের সম্বন্ধে জানতে পায়, তাহলে তারা নিমেষের মধ্যে আমাদের কিংডমকে ধুলোয় মিশিয়ে দেবে, কেননা অন্য নেশনের সঙ্গে যুদ্ধ করার জন্য বর্তমানে তাদের কাছে কোনো মিলিটারি পাওয়ার্স নেই। এই কথা ভেবে তারা দুজনেই অনেক বেশি ঘাবড়ে যায়। কিন্তু এসবের মধ্যে তাকুতোর মাথায় আছে যে গেমের মতোই মাইনোগ্রা সিটিজেনদের মাথায় শুধু গোবর ঠাসা থাকে, কিন্তু বর্তমানে আমাদের সিটিজেনরা হচ্ছে ডার্ক এলফ, আমরা তাদেরকে রিসার্চের কাজে লাগাতে পারি। তারই কিছুক্ষণ পরে জিয়া একটি মেয়েকে নিয়ে তাকুতোর কাছে আসে। তাকুতোর সামনে গিয়ে জিয়া বলে ওঠে এর নাম হচ্ছে এমেল। এই মেয়েটা বাস্তবে অনেকটাই বেশি বুদ্ধিমতী, এই মেয়েটা নিজে হচ্ছে একজন লেজেন্ড। এখানে সে লেজেন্ড এবং বাকি নেশনের সম্বন্ধে আমাদের থেকে অনেকটাই বেশি নলেজ রাখে। সমস্ত রকম কথা শুনে এত বলে ওঠে যে আমি তোমাদের তিনজনকে মাইনোগ্রার অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে নিশ্চিত রূপে টপ 3 পজিশন দেব। এত বুড়ো এল্ডারকে স্টেল ইন্টারফেয়ার্স ম্যানেজ করার দায়িত্বটা দিয়ে দেয়। আর জিয়া এখন মাইনোগ্রার হেড ওয়ারিয়ার হয়ে কাজ করবে। এরই সঙ্গে এত জিয়াকে আরো একটা দায়িত্ব দিয়ে দেয় যে জিয়া এখন থেকে আমাদের মাইনোগ্রার ফোর্সকে কমান্ড করবে এবং নতুন নতুন সোলজারকে আমাদের ওয়ারিয়ার টিমে ভালোভাবে জয়েন করাবে। এত বড় একটা দায়িত্ব পেয়ে আমাদের জিয়া অনেকটাই বেশি আনন্দিত হয়ে যায় এবং তারই সঙ্গে জিয়া বলে ওঠে আমার কিং তাকুতো রাস্তায় যে কেউ আসুক না কেন আমি তাকে সরাসরি জানে মেরে দেবো। ভাই লিটারালি এই কথা শুনে আমাদের তাকুতো অনেকটাই বেশি ঘাবড়ে যায়, কিন্তু আতো তাদেরকে আরেকবার মনে করে দেয় যে আমরা সব সময় শান্তি চাই, এই কারণে আমরা এখন কারোর সঙ্গে লড়াই করতে চাই না। জিয়ার মাথায় এটা কিছুতেই আসছিল না যে কিং অফ ফ্রোন্স এতটা শান্ত প্রকৃতির কিভাবে হলো। যাই হোক আতো তাদেরকে এখনকার মতো বিশ্রাম নিতে বলে, কেননা তোমাদেরকে খুব তাড়াতাড়ি সমস্ত ডাকিবদের জন্য ঘর বানানোর কাজ শুরু করতে হবে। কিন্তু এরা তিনজন এখন কোনো মতে বিশ্রাম নিতে চায় না, এরা এখন যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে শুরু করতে চায়। আর এমনটা করার জন্য আমাদের তাকুতো রাজি হয়ে যায়, কিন্তু তাকুতো তাদেরকে আরেকবার বলে ওঠে আমাদেরকে ঘরগুলো এমন ভাবে তৈরি করতে হবে যাতে এই জঙ্গলে খুব একটা ক্ষতি না হয়। এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে এমনটা করা তখনই সম্ভব হয়ে দাঁড়াবে যখন আমরা হলো স্ট্রি গুলোকে নিজের ঘর হিসাবে ব্যবহার করতে লাগবো। এই কথা শুনে আমাদের তাকুতো অনেক বেশি আনন্দিত হয়ে যায়। তাকুতো বলে ওঠে ঠিক আছে তাহলে তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা কাজটা শুরু করতে পারো, কিন্তু তোমরা যেন কখনো রিপোর্ট শেষ করতে ভুলে যেও না। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এদের তিনজনের মধ্যে কেউই রিপোর্ট কিং এর সম্বন্ধে কিছু জানে না। তো বলে ওঠে যতদূর আমি বুঝতে পারছি এদের প্রত্যেকের ম্যাজিক এলিমেন্ট গুলো হাউস 4 এর মধ্যে পৌঁছে গেছে। এসব কিছু দেখে এত তাদেরকে বলে ওঠে যে তোমরা কি মিলিটারি ম্যাজিক এবং 6 মেজর এলিমেন্ট সম্বন্ধে কিছু জানো? এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে না আমরা তেমন কিছু জানি না, কারণ আমরা শুধুমাত্র 4 মেজর এলিমেন্টের সম্বন্ধে জানি, কিন্তু আমাদের মধ্যে কেউই মিলিটারি ম্যাজিকের সম্বন্ধে কিছু জানে না। বুড়ো এল্ডার এও বলে যে আমাদের কিং আমাদেরকে নিয়ে যতটা এক্সপেক্ট করেছিল আমাদের টেকনোলজি কি তার থেকে পিছিয়ে রয়েছে? তো বলে ওঠে হ্যাঁ পিছিয়ে রয়েছে, আমি নিশ্চিত যখন আমরা এটাকে পুরোপুরি ভাবে অ্যাডভান্স করে নেব তখন আমরা বাকি নেশনের থেকে অনেকটাই বেশি এগিয়ে যাব। তারপরে এদের সবাইকে ডিফরেস্টেশন সম্বন্ধে বোঝাতে লাগে দেখো সোজাসুজি বিষয়টা হচ্ছে তোমরা যখন কোনো একটা গাছ কাটবে তখনই সেটার পাশে তোমাদেরকে আরো একটি গাছ লাগাতে হবে। এই কথা শুনে বুড়ো এল্ডার বলে ওঠে তাহলে তো সেই গাছটিকে বড় হতে অনেক বছর লেগে যাবে, কিন্তু তাকে বুঝিয়ে বলে ওঠে রিফরেস্টেশন টেকনোলজির মধ্যে মেজর এলিমেন্ট গুলোকে ব্যবহার করা হয় যেটার ব্যবহারে ওই গাছগুলো খুব কম সময়ের মধ্যে আবারও আগের মতো হয়ে যাবে। আর এই সমস্ত প্ল্যান হচ্ছে আমার কিং তাকুতোর। এই সমস্ত কথা শুনে এই মেয়েটা বলে ওঠে তাহলে তখন যতগুলো আপেল কিং আমাদের দিয়েছিল সেটাও কি তারই অংশ ছিল? তো বলে ওঠে তোমরা সেখানে যতগুলো জিনিস দেখেছো সেগুলো সবই হচ্ছে আমার লর্ডের ক্রিয়েশন, আর সেই ফলগুলির মধ্যে আমাকে তাকুতোর গাজর খুব ভালো লাগে। ভাই লিটারালি এখানেও গাজর, আমি বুঝতে পারছি না গাজরটা কখন আমার পেছন থেকে সরবে। এমএল বলে ওঠে আমার কিং আমাকে যে পার্পল কালারের ফলটা দিয়েছিল আমি সেটার বীজ মাটিতে রোপণ করে দিয়েছিলাম, এখন সেখান থেকে গাছও বেরিয়ে গেছে। এই কথা শুনে তাকুতো ভাবছে যে ফলগুলো আমি ক্রিয়েট করেছিলাম সেগুলো সবই ছিল অন্য দুনিয়ার। এটার মানে হলো তাকুতো ইমার্জেন্সি প্রোডাকশনের মাধ্যমে সেই সব জিনিসগুলো এখানে দ্রুত বানাতে পারবে যেগুলি আসলে অন্য দুনিয়ার মধ্যে এক্সিস্ট করে। আর এই বিষয়টাকে কনফার্ম করার জন্য তাকুতো একটা ব্রোঞ্জ কয়েনকে ক্রিয়েট করে। এইসব কিছু দেখে তাকুতো বুঝে যায় যে আমি এটার সাহায্যে পাউডার, বুলেট, ওয়েল এমনকি আরো অনেক কিছু ক্রিয়েট করতে পারবো, কিন্তু এত কিছু ক্রিয়েট করার জন্য আমার প্রচুর পরিমাণে মানা দরকার। আর এদিকে হোলি নেশন এটা বুঝে গেছে আশেপাশে নিশ্চয় নতুন একটা ইভিল নেশন তৈরি হয়েছে,
এই বিষয়টাকে ইনভেস্টিগেশন করার জন্য তারা কিছু সৈনিক নিয়ে এই ফরেস্টের দিকে এগিয়ে আসছে। এই টিমের মধ্যে এমন একটি মেয়ে আছে যাকে সবাই সেন্ট বলে ডাকছিল। কিছু সৈনিক বলে যে সেন্টের ম্যাজিক্যাল এনার্জি আমাদের সবার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা সেরকম কোনো বিষয় এখনো পর্যন্ত এই মেয়েটার মধ্যে দেখতে পাইনি। তারা যখন এরকমই কথাবার্তা বলছিল তখনই তাদের উপরে কিছু গোবলিন হামলা করে দেয়। তখনই আমরা দেখতে পাই সেন্ট মানে সেই মেয়েটা তার একটি হামলায় বা বলতে পারো হোলি ফ্লেমের সাহায্যে সমস্ত গোবলিন গুলোকে নিমেষের মধ্যেই জ্বালিয়ে দেয়। সেন্টের এই পাওয়ারটা দেখে সমস্ত সৈনিকরা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন এই ব্যক্তিটা সৈনিকদেরকে বলে ওঠে যে সেন্টের এই অ্যাবিলিটির জন্যই আমরা এফদের সঙ্গে ভালো রিলেশন বানিয়ে রাখতে পেরেছি, আর শুধু তাই না, এর অ্যাবিলিটির জন্য আমরা আমাদের নেশন থেকে সমস্ত ইভিল এনার্জিকে দূরে রাখতে পেরেছি। এই কারণে সেলিনা আমাদের কন্টিনেন্টে 7 গ্রেট সেজের মধ্যে একজন। এইসবের মধ্যে সেলিনা বিশপকে জিজ্ঞেস করে যে কাসল্যান্ডের মধ্যে আমরা যে ধরনের এনার্জি অনুভব করেছিলাম সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য কাকে পাঠানো হয়েছিল। এটার উত্তরে বিশপ বলে ওঠে আমরা প্যারেন্টেসকে ইনভেস্টিগেশন করার জন্য সেখানে পাঠাতে পারি না। আসলে ওই ল্যান্ডটি ডার্ক কন্টিনেন্টের অধীনে আসে। এই কারণে এমনটা করার জন্য সেন্ট্রাল চার্চ আমাদেরকে কখনোই অনুমতি দেবে না। এই কথাগুলো শুনে সেলিনা বলে ওঠে যদি এমনটাই হয় তাহলে আমি নিজে সেখানে যাব। বিশপ সেখান থেকে যাওয়ার আগে বলে ওঠে আমি এমনটা করতে তোমাকে আটকাতে পারবো না, এই কারণে আমি তোমার সাহায্যের জন্য কিছু নাইটসকে সেখানে পাঠিয়ে দেব। আর এইদিকে হাতো সমস্ত এফদেরকে বলে ওঠে তোমরা এখন থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারো। আমরা দেখতে পাই ওরা সকলে মিলে তাকুতো সিংহাসনটিকে আরেকটু বড় বানিয়ে ফেলেছে এবং আমরা দেখতে পাই তার সঙ্গে একটি ছাউনিও বানিয়ে দিয়েছিল। এর মানে হলো এখন থেকে আর তাকুতোকে বাইরে ঘুমোতে হবে না। তখনই সেখানে ভিলেজের অ্যাডমিনিস্ট্রেটররা চলে আসে, কেননা আজকে তাকুতোদের ডোমেস্টিক অ্যাফেয়ার্স এর কিছু মিটিং রয়েছে এবং তারা তাদের সঙ্গে তাদের কিং তাকুতোর জন্য একটা নতুন আউটফিট বানিয়ে এনেছে। যেমনটা ওরা আশা করেছিল ঠিক তেমনটাই হলো। এই নতুন আউটফিটটা তাকুতোর অনেক পছন্দ হয়ে গেছে, কেননা সে যতক্ষণ ধরে এই মানেগুলার মধ্যে ছিল সারাক্ষণ শুধু সেই হাসপাতালের কাপড়টাই পরেছিল। প্রথমত তাদের মিটিংটা এক্ষুনি শুরু হচ্ছিল, কিন্তু তাকুতোকে দেখে এখন অনেক এক্সাইটেড মনে হচ্ছে। সে তার নতুন কাপড় পেয়ে অনেক আনন্দিত ছিল এবং সেই ফিলিংসটাকে অনেক ভালোভাবে এনজয় করছিল। এমনটা দেখে হাতো বলে ওঠে ঠিক আছে তাহলে মিটিংটা এখন আমি শুরু করব। আমার কিং যখন এটার জন্য প্রস্তুত হবে তখন উনি নিজেই এখানে চলে আসবে। সবার প্রথমে বুড়ো এল্ডার হাতোকে জিজ্ঞেস করে এখন আমাদেরকে কোন ধরনের বিল্ডিং বানানো উচিত। হাতো বলে ওঠে আমাদেরকে সবার প্রথমে ফুড প্রোডাকশন ফ্যাসিলিটিকে অনেকটাই বেশি ইনক্রিজ করতে হবে, কেননা আমাদের সকলকে টাইমের মধ্যে খাবার খাওয়াটা ভীষণ প্রয়োজন। জিয়া বলে ওঠে আমাদের কিং তাকুতো আমাদের জন্য সর্বদা খাবার ক্রিয়েট করে, এই কারণে আমার এটা মনে হয় না খাবার দাবার নিয়ে আমাদেরকে এত চিন্তা করা উচিত। আমরা খাবারের জন্য সর্বদা ওনার উপরে ডিপেন্ড করে থাকতে পারি না। তোমরা একবার ভেবে দেখো যখন উনি এখানে থাকবেন না তখন আমাদের কি হবে। এই কথা বলে আতো তাদের সবাইকে অদ্ভুত এক ধরনের গাছ দেখায়। আতো বলে ওঠে এটা হচ্ছে ফ্ল্যাশ ট্রি। গাছটার এরকম রূপ দেখে তারা সবাই অলরেডি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তার উপরে এত এক্সপ্লেনেশন এদেরকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। আসলে গাছটা ফল হিসাবে কিছু মাংস উৎপাদন করে যেটা কম বেশি মানুষদের মাংসের মতো। এই কথা শুনে আমাদের বুড়ো দাদু বলে ওঠে বেশিরভাগ এলফরা এই ধরনের মাংস খাবে না যেটা টেস্ট কম বেশি মানুষদের মতো। আমাদের তাকুতো দাদুর এই কথাতে অ্যাপ্রিসিয়েট করে। তাকুতো বলে ওঠে আমাদের সবার পছন্দ আলাদা আলাদা হতে পারে আর আমি তাদের জন্য কোন একটা রাস্তা নিশ্চয়ই বের করব। আর আমাদের মিটিং এর পরবর্তী টপিক হচ্ছে রিসার্চ। তাকুতো বলে ওঠে বর্তমানে আমাদের নেশন অনেকটাই বেশি ছোট, আর যদি আমরা বাকি নেশনের থেকে দ্রুত এগোতে চাই তাহলে আমাদের টেকনোলজিকে অনেকটাই বেশি অ্যাডভান্স করতে হবে। আর তো বলে ওঠে আমরা এখন মিলিটারি টেকনোলজির উপরে কাজ করব। আমরা নরমাল ম্যাজিকের সাহায্যে কম বেশি প্রায় 12 জনের উপরে হামলা করতে পারবো, যেটা আমাদের বুড়ো দাদু অনায়াসে করতে পারে। কিন্তু আমরা মিলিটারি ম্যাজিকের সাহায্যে পুরো 1000 লোকের উপরে একসঙ্গে হামলা করতে পারবো। এমনকি আমরা মাটির স্ট্রাকচারকেও বদলাতে পারবো, যেটা কিনা যুদ্ধের সময় আমাদের অনেক কাজে লাগবে। বুড়ো দাদু এই কথাগুলো শুনে অনেকটাই বেশি এক্সাইটেড হয়ে যায়। এই কারণে বুড়ো দাদু বলে ওঠে আমি এই রিসার্চের দায়িত্বটা নিজে সামলাবো। আর এই পরবর্তী মিটিং মিলিটারি প্ল্যানিং এর উপরে হতে চলেছে। জিয়া বলে ওঠে আমি খুব তাড়াতাড়ি আর্মিদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে দেব, কিন্তু তাকুতো তাকে এমনটা করতে আটকে দেয়, কেননা মিলিটারি ফোর্স নেশনের মধ্যে খুব একটা বেশি কন্ট্রিবিউট করে না। আর এই সময় যদি তাদেরকে ট্রেন করা হয় তাহলে শুধু শুধু আমাদের রিসোর্সেস ড্রেন হবে। আর যদি আমরা একটা আর্মি গ্যাং বানিয়েও ফেলি তাহলেও তাদের সংখ্যা এতটাই কম হবে যাদেরকে নিয়ে আমরা বাকি নেশনের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। জিয়া বলে ওঠে যদি আমাদের কাছে আর্মি না থাকে তাহলে আমাদের নেশনকে প্রোটেক্ট কে করবে, এবং তার সঙ্গে জিয়া এবং বুড়ো এল্ডারের মাথার উপরে অনেকগুলো বাউন্টিস আছে, কেননা ওরা হচ্ছে ডার্ক এল্ফ গ্রুপের লিডার। তাকুতো পুরো সিচুয়েশনটাকে খুব ভালোভাবে বুঝে যায়। বর্তমানে সে তার রিসোর্সেস কে আর্মি ক্রিয়েট করতে খরচ করবে না। এখানে তাকুতো সিদ্ধান্ত নেয় যে আমি এখন সবকিছু লাগিয়ে দেবো একটা হিরো ক্রিয়েট করতে। এটা করার জন্য এত রাজি হয়ে যায়। যদিও হিরো ক্রিয়েট করার জন্য তাদেরকে অনেক কিছু খরচ করতে হবে এবং সেসব কিছু সাইডে রেখে একজনকে খাবার খাওয়ানোটা প্রায় মাল্টিপল আর্মিদেরকে খাওয়ানোর থেকে বেটারই হবে। আতর মুখ থেকে এই কথা শোনার পর লোকেরা একটু কনফিউজড হয়ে যায়। ওরা তোকে জিজ্ঞেস করে হিরো বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন। তারপরে আতো তাদেরকে বলে ওঠে যে মাইনোগ্রাতে কিছু হিরোরাও থাকে যারা কিনা কিং কে সার্ভ করে। ওরা নিঃসন্দেহে অনেকটাই বেশি শক্তিশালী হয় এবং তারই সঙ্গে ওদের অ্যাবিলিটি অনেকটাই বেশি অ্যাডভান্স হয়ে থাকে। আর হ্যাঁ ওরা একটু সানকি টাইপের, এই কারণে ওদের সঙ্গে ডিল করাটা মাঝে মধ্যে একটু মুশকিল হয়ে দাঁড়ায়। মাইনোগ্রাতে যে কোনো
হিরোকে সামান করার জন্য আমাদেরকে অনেকগুলো কন্ডিশন ফিল করতে হয়। আর বর্তমানে যে হিসাবে আমাদের প্রোগ্রেস চলছে, আমরা খুব তাড়াতাড়ি একটা হিরোকে সামান করতে পারবো। আর একটা হিরোকে সামান করাটা আর্মির মতো বড় ব্যাপার নয়। এই কারণে আমাদের কিংডম অনায়াসে লুকিয়ে থাকতে পারবে। এই কথা বলার পরে এখনকার মতো এদের মিটিংস এর টপিক শেষ হয়ে যায়। আসলে মাইনগ্রা লোকেদের খুশিটা তাকুতোর কাছে অনেক বেশি ম্যাটার করে, কেননা তারা যতটাই বেশি আনন্দিত থাকবে তাকুতোর মধ্যে ততটাই বেশি মানা রিস্টোর হবে। আর এইদিকে এম্পায়ারের মধ্যে জুনিয়র প্যালাডিন নর্নিয়াস মন দিয়ে প্রে করছিলেন, তখন সেখানে হাই প্যালাডিন বেলডিয়াস চলে আসে, যে কিনা এখন তার সঙ্গে কিছু কথা বলতে চায়। বেলডাস দেখতে পায় তার গলায় একটা ওয়েডিং রিং ঝুলছে, এর মানে হলো নিশ্চয়ই এর ঘরে তার ফ্যামিলি এর জন্য অপেক্ষায় আছে। বেলডাস তাকে জিজ্ঞেস করে, তোমার পরিবারের লোকেরা এখন কেমন আছে? লর্ডিয়াস বলে ওঠে, আমার স্ত্রী এবং আমার একটি মেয়ে আছে। এর থেকে বেশি কোনো কথা লর্ডিয়াস আর বলে না, সে তার পার্সোনাল লাইফের ম্যাটার এদের কাছে বেশি তুলে ধরতে চায় না। তখন সেখানে বেলডাস ভাবছিল, মনে হয় আমাদের এই মিশনটা অনেকটাই বেশি বেকার। তখনই লর্নিয়াস তাকে মনে করিয়ে দেয় যে এই মিশনটা সেন্টে রিভলিউশনের সঙ্গে রিলেটেড আছে। লর্নিয়াস ভাই, এটা তো তুমি একেবারে সঠিক কথা বলেছো, কিন্তু তুমি আমাকে একবার বলো এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদেরকে এদের মতো নুবরা কেন দিয়েছে? আমাদের পুরো টিমে আমরাই দুজন প্যালেডিয়ান, আর বাকি সবাই হচ্ছে মার্সেনারিজ। আর এইদিকে মাইনগ্রা কিংডমের মধ্যে কনস্ট্রাকশনের কাজ অনেক দ্রুত গতিতে চলছে। আর এই পুরো জায়গাটা কম বেশি এখন নেশনের মতো দেখতে হয়ে গেছে। আর এখন ডার্ক এপ্রা প্লাস্টিকে দেখে ভয়ও পায় না। এসব দেখে তাকে তো অনেক আনন্দিত ছিল, কেন স্ক্রিনে না দেখে নিজের চোখে সমস্ত কিছু দেখাটা অনেকটাই মজাদার। তখন এমএল তাকে বলে ওঠে, আমাদের এই জায়গাটা আমাদের কাছে এখন রিডেন্সিয়াল এরিয়া। বর্তমানে আমরা এখন ফুড প্রোডাকশন ফ্যাসিলিটির উপরে অনেক বেশি কাজ করছি, এই কারণে আমরা ঘর বাড়ির পেছনে সময় দিতে পারছি না। কিন্তু সমস্ত ফ্ল্যাশ ট্রি এখন অনেক সুন্দরভাবে গ্রো করছে, এই কারণে আমার মনে হচ্ছে স্টোর হাউস খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর এইদিকে বুড়ো এলডা তার ম্যাজিকের উপরে রিসার্চ চালিয়ে যাচ্ছে, আর সে এমনটা করার জন্য একটা ম্যাজিক ইনস্টিটিউট ল্যাবও বানিয়েছে, এবং তার সঙ্গে একটু সাইডে তারা একটা ঝর্ণাও পেয়ে গেছে। এই কারণে জল নিয়ে তাদের কোনো সমস্যা নেই। আর বর্তমানে এরা এখন পাবলিক অফিসের নিচে দাঁড়িয়ে আছে, যেটার মধ্যে মানে ওরা সমস্ত মিটিং করা হবে। তাকুতে এই সমস্ত প্রোগ্রেস গুলোকে দেখে অনেক বেশি হ্যাপি ছিল। তাকুতে এখন মনে মনে ভাবছে, যখন আমি এদের সঙ্গে দেখা করেছিলাম তখন তাদের হাল প্রায় মরে যাওয়ার মতো ছিল, কিন্তু এখন তারা সবাই অনেক বেশি আনন্দিত আছে। ওখানে এইসব দেখে এমএল অনেক কনফিউজ ছিল, কেননা এমএল এটা বুঝতে পারছিল না যে তাকুতোর মাথায় এখন কি চলছে। দেখার পর তাকুতে এমএল কে বলে ওঠে, এমএল তুমি অনেক সুন্দর কাজ করেছো, আর আমি অনেকটাই বেশি হ্যাপি যে আমার কিংডমে তোমাদের মতো সিটিজেনরা বসবাস করে। এই কথা শুনে এমএল এতটাই খুশি হয়ে যায়, যেটা সহ্য করতে না পেরে সে আনন্দে কান্না করতে লাগে। তারপরে এমএল তাকুতে এবং আতোকে প্যাস্ট্রি এর বাগান দেখায়, আর যে সমস্ত হাতের গুলো তাকুতো তাদেরকে দিয়েছিল সেগুলির সাহায্যে এদের কাজ এখন অনেক স্পিডে হয়ে যায়। কিন্তু এমএল এখনো প্লাস্টিক গুলোকে কথা বলতে দেখে আগের মতোই অনেকটা বেশি ভয় পেয়ে যায়। তারপরে এমএল তাদেরকে নিয়ে চলে যায় তাদের ওয়াটার সোর্স কে দেখানোর জন্য, কিন্তু যেমনটা তারা এর আগে দেখে গিয়েছিল এই জায়গাটা এখন তার থেকে সম্পূর্ণ আলাদা লাগছে। আর এখানকার জলগুলো পুরোপুরি ভাবে কালো হয়ে যাচ্ছিল। সেখানে জিয়া এবং বুড়ো এলডারও চলে আসে, কেননা এমএল তাদেরকে এখানে ডেকেছিল একটা অ্যাকোয়াটিক বানানোর জন্য। কিন্তু এখন এই জলের অবস্থা দেখে এমএলের এটা মনে হচ্ছে না যে তারা এমনটা করতে পারবে। তখনই এত বলে ওঠে, জলটা পুরোপুরি সেফ আছে। সেটাকে প্রমাণ করার জন্য আতো তার হাতের মধ্যে তুলে জলটাকে পান করতে লাগে। এমনটা করার পর আতো তাদেরকে লম্বা একটা নিঃশ্বাস নিতে বলে। তারপরে এরা দুজন যখন এমনটা করে তখন তারা নিজেদেরকে আগের থেকে অনেক বেটার ফিল করে। তারপরে আতো তাদেরকে বলে ওঠে, এটা হচ্ছে মাইনগ্রা রিভেলেশনের কিছু সাইড ইফেক্ট। তারপরে নেশনের আশেপাশের এরিয়াগুলো কাজ হয়ে যায়, সেখানে যে সমস্ত ইভিল ক্রিয়েচার গুলো ছিল তাদের কাছ থেকে কিছু মাইনার বাক্স পেয়ে যায়। আর যে সমস্ত ক্রিয়েচার এখানে নিউট্রাল হয়েছিল তাদের উপরে এখন পেনাল্টি লেগে যায়। এই কারণে এখানকার জল, বাতাস, পরিবেশ কম বেশি কাস্টের মতো দেখতে হলেও এটা আমাদের সিটিজেনকে অনেকটাই বেশি বেনিফিট দেবে। কিন্তু এতেও একটা প্রবলেম আছে, যদি মাইনগ্রা সমস্ত জায়গায় এরকম কাজ দেখায় তাহলে আমাদের কিংডম বেশি দিন এখানে লুকিয়ে থাকতে পারবে না। এই কথাগুলো ভালোভাবে শুনে আমাদের বুড়ো দাদু বলে ওঠে, অন্তত এইবারে আমাদেরকে মিলিটারি ফোর্স বানিয়ে নেওয়া উচিত। কিন্তু আতো তাদেরকে বলে ওঠে, তোমরা এই বিষয়টা নিয়ে মোটো চিন্তা করো না, মাত্র একটা হিরো আমাদের নেশনকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট। কিন্তু এরা সবাই এখনো কনফিউজ ছিল, এরা এটা ভাবছিল মাত্র একটা হিরো করবে তো করবেই বাকি। এসব কথাগুলো শুনে আতো তার নিজের পাওয়ার গুলো দেখায়। আমরা দেখতে পাই আতোর পেছন থেকে অনেকটা টেন্টিকাল বেরিয়ে আসে, যেইগুলির সাহায্যে আতো নিমেষের মধ্যে পেছনে কিছু গাছকে ভেঙে দেয়। এমনটা দেখার পরে সবাই অনেক অবাক হয়ে যায়। তারপরে আতো তাদেরকে বলে ওঠে, আমি হচ্ছি মাইনগ্রার একজন হিরো, যেহেতু আমি এখন এইখানে অনেক সময় ধরে রয়েছি এই কারণে আমি আমার আগে শক্তিগুলো আস্তে আস্তে ফিরে পেতে লেগেছি। কিন্তু আতো এখনো পর্যন্ত তার প্রাইম টাইমের মতো পাওয়ারফুল হয়ে ওঠেনি। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে মাইনগ্রা কিংডমের সমস্ত হিরোরা আস্তে আস্তে স্ট্রং হয়ে থাকে। এই কারণে যতক্ষণ পর্যন্ত আমাদের মুখোমুখি কোনো বড় নেশনের সঙ্গে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে নিজেদের কাজের উপরে ফোকাস করা উচিত। আমরা দেখতে পাই তাকুতো আতোর উপরে একটু রেগে আছে, কেননা আতো তার শক্তিগুলো ফ্লেক্স করার চক্করে ফালতু ফালতু কিছু গাছকে ডিস্ট্রয় করে দিয়েছে। তাকুতোকে এমনটা করতে দেখে জি এবং বুড়ো এলডার অনেক ইমপ্রেস হয়ে যায়। এই কারণে তারা এখন তাকুতোর জন্য একটি প্যালেস বানাতে চায়। এই কথা শুনে তাকুতো বলে ওঠে, বর্তমানে এখন আমার
প্যালেসের কোনো প্রয়োজন নেই, এমনটা করলে শুধুমাত্র আমাদের রিসোর্সেস অপচয় হবে। কিন্তু এরা সবাই বলে ওঠে বর্তমানে আমাদের কাছে এখন একটা কাসেল থাকা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। তাদের মুখ থেকে এত রকমের কথা শোনার পর ফাইনালি তাকুতো এতে রাজি হয়ে যায়। আর তাছাড়াও আমাদের তাকুতো ভবিষ্যতে একটা ফ্লোটিং কাসেল বানাতে চেয়েছিল। এই কারণে যেহেতু এখন সমস্ত কিছু স্মুথ চলছে, এই কারণে এই কাজটা এদেরকে এক্ষুনি শুরু করে দেওয়া উচিত। কিন্তু এরা এখনো পর্যন্ত এই কথাটা জানতো না যে ভ্যালেডিয়ান্সরা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। আর যদি এটা খুব তাড়াতাড়ি মাইনোগ্রার মধ্যে পৌঁছে যায় তাহলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। রাস্তায় লোনিয়াস বলে ওঠে যে আমাদের টিম থেকে বেশিরভাগ বারবেরিয়ান্সরা নর্থের দিকে গেছে, কেননা হোলি কিংডম অফ কোলিয়া হোলি প্রভিন্স এর মধ্যে হঠাৎ করে কিছু বারবেরিয়ান্সরা চলে এসেছিল। এই কারণে সেখানে সেন্ট এবং তার বাকি আর্মিদের পাঠানো হয়েছিল। কিন্তু এত পাওয়ারফুল একটা টিম যাওয়া সত্ত্বেও তারা বারবেরিয়ানদের উপরে কন্ট্রোল পেতে অনেকটাই বেশি দেরি করছে। তারপরে একটা মাস্টার এদের দুজনকে বলে ওঠে যে আমরা ওখানে যাইনি, তার একমাত্র কারণ হচ্ছে আমরা শুনেছিলাম যে ওইখানে একটা বিচ রয়েছে। বার্গস বলে ওঠে নর্থে এখন যে সমস্ত কিছু ঘটছে এটা শুধুমাত্র বিচের কারণে ঘটছে। কিন্তু লুনিয়াস তার এই কথায় বিশ্বাস করছিল না। তখনই বার্গো বলে ওঠে সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য হোলি নাইটসদেরকেও সেখানে পাঠানো হয়েছে। তখনই সেখানে বার্ডল বলে ওঠে সেখানে এমন কোনো বিষয় নেই, আসলে সমস্ত ডার্ক ওয়েব গুলো পালিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। এই কারণে এরা এখন সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য যাচ্ছে। তারপরে বার্ডল এও বলে যে যদি আমরা সেখানে ভয়ঙ্কর কিছু একটা পেয়ে যাই তাহলে আমরা সেখান থেকে দ্রুত পালিয়ে আসবো। কিন্তু লুনিয়াস এই কথাটা মোটেও হজম করতে পারছিল না। যদি আমাদের নজরে সেখানে কিছু ইভিল মনস্টার চলে আসে তাহলে আমরা নিজেদেরকে বিপদের মুখে ফেলার পরে ওদেরকে জানে মেরেই ফিরে আসবো। আর এইদিকে এখন তাকুতো সমস্ত ডালকিপদেরকে এক জায়গায় জড়ো করে। তারপরে তাকুতো সে ফ্ল্যাশ ট্রি থেকে আগের বাঘটাকেই বানিয়ে ফেলে। এমনটা দেখার পরে এরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তাকুতো তার নতুন পাওয়ারের সাহায্যে পুরো একটা জীবন্ত জিনিস বানিয়ে দিয়েছিল। বলে ওঠে এটা আমার মাস্টারের শক্তি শুধুমাত্র একটি ঝলক। কিছুক্ষণ পরে আমরা তাকুতোকে থ্রোনের কাছে দেখতে পাই। তাকুতো এখন আগে থেকে একটু আনন্দিত আছে, কেননা ইউনিট বানানোর জন্য তাদেরকে শুধুমাত্র ইকুইপমেন্টস গুলোকে কালেক্ট করতে হবে। তারপরে সেটার মধ্যে তাকুতোর মানে অ্যাড করলে তারা এই মাইনোগ্রার মধ্যে হিরোকে সামান করতে পারবে। এই কথা শুনে আতো তাকুতোকে জিজ্ঞেস করে যে আপনি সবার প্রথমে কোন হিরোকে সামান করবেন? সবার প্রথমে বাক্সের কুইজলাকে এখানে সামান করব, কেননা সে আমাদের ইনসেক্ট ইউনিটকে অনেকটাই বেশি পাওয়ারফুল করতে পারবে। তার সঙ্গে এসলা দ্রুত গতিতে লার্ভা ইউনিটও বানাতে পারে, যার সাহায্যে আমাদের কাছে আগের থেকে আরো অনেক বেশি ওয়ার্কার্স অ্যাড হয়ে যাবে। এবং তার উপর থেকে ইসলার পারফরমেন্স যুদ্ধ এবং ডোমেস্টিক অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে। আর তাছাড়াও আমরা এখন ইসলাকে ছাড়া অন্য কোনো হিরোকে সামান করতে পারবো না, কেননা ইসলাকে ছাড়া বাকি হিরোদের পার্সোনালিটি অনেকটাই বেশি খারাপ। তাদের মধ্যে কেউ কেউ পুরো দুনিয়াটাকে কবজা করতে চায়, না তো কেউ পুরো দুনিয়াটাকে ধ্বংস করতে চায়। আর এদিকে হোলি নাইটস এবং মার্সেনিজদের সামনে একটা বিরাট বড় হিল জাইন্ট চলে আসে। লুনিয়াস সবাইকে তার সঙ্গে লড়াই করার জন্য পারমিশন দেয়। তখনই বার্ডল সামনে গিয়ে বলে ওঠে আমি একাই এর সঙ্গে লড়াই করব, কেননা আমাদের হাতে এখন বেশি সময় নেই। এই কথা বলে বার্ডল কলিয়া সিক্রেট টেকনিককে ব্যবহার করতে লাগে। এটা সাহায্যে প্রিয়াসদের শক্তিগুলোকে তলোয়ারের মধ্যে ভাগ করা হয়। এমনটা করার পর সে ডিভাইন পাওয়ারও ব্যবহার করতে পারবে। তারপরে আমরা দেখতে পাই বার্ডল তার একটি স্ল্যাশে সেই জাইন্টটাকে জানে মেরে দেয়। আর এইদিকে আমাদের তাকুতো বার্গার খাচ্ছিল। দেখে আতো তাকে বলে ওঠে আপনাকে কিছু হেলদি খাওয়া উচিত। তখনই তাকুতো বলে ওঠে হাসপাতালের মধ্যে আমি সারাক্ষণ হেলদি খাবারই খাচ্ছিলাম, আর একইভাবে সেগুলো খেয়ে খেয়ে আমি অনেক বোর হয়ে গেছি। যাই হোক তাকুতো সার্ভিলিয়েন্স বাগদের সাহায্যে জঙ্গলের আশেপাশের এরিয়াগুলোকেও দেখতে পাচ্ছিল। আর এটা সম্বন্ধে ডিসকাস করার জন্য তাকুতো আবারও তাদের সবার সঙ্গে কথা বলতে চায়, কেননা এই জঙ্গলের পাশেই একটা টাউন আছে যেটা কিনা কোলিয়ার অধীনে আসে না। আতো তাকে বলে ওঠে হতে পারে এটা হচ্ছে একটা নিউট্রাল নেশন, এই কারণে আমাদেরকে পরবর্তী পদক্ষেপ অনেক ভেবে চিন্তে ফেলতে হবে। এইসবের মধ্যে তাকুতো হোলি নাইটস এবং মার্সেনিজদেরকে জঙ্গলের পাশেই দেখতে পায়। তারপরে তাকুতো আতোকে বলে ওঠে তুমি যত তাড়াতাড়ি সম্ভব শান্তির সঙ্গে তাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দাও। যদি তারা এমনটা করতে রাজি না হয় তাহলে তোমাকে কি করতে হবে এটা হয়তো আমাকে আর বলতে হবে না। তারপরে আতো তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যায়। আতোকে সেখানে দেখে বার্ডল তাকে বলে ওঠে যে তুমি কে আর এই কাসল্যান্ডের মধ্যে তুমি কি করছো? আতো তাদেরকে বলে ওঠে আমি হচ্ছে একজন ডার্ক এলফ, আর আমি আমার জীবন বাঁচানোর জন্য এই জঙ্গলের মধ্যে এসেছি। তোমরা আমাকে বলো তোমরা এখানে কি করছো? বার্ডল বলে ওঠে জঙ্গলের মধ্যে আমাদের কিছু কাজ রয়েছে। কিন্তু আতো বলে ওঠে তোমরা এমনটা করতে পারবে না। এই কথা শুনে লনিয়াস তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই বার্ডল তাকে আটকে দেয়। তবে ওই যখন দুজন বড়রা কথা বলবে তখন বাচ্চাদেরকে সাইডেই থাকা উচিত। এই কথা শুনে লনিয়াস বার্ডলের উপরে একটু রেগে যায়। বার্ডল আতোকে বলে ওঠে আমরা এখানে কিছু কাজের জন্য এসেছি, আর সেটাকে কমপ্লিট না করে আমরা এখান থেকে ফিরে যেতে পারবো না। কিন্তু আতো তাদেরকে আরেকবার বোঝায় আমাদের লোকেরা এর আগে অনেক বেশি অত্যাচার সহ্য করেছে, কিছু সহ্য করার পরে আমরা এখন শান্তিময় একটা জায়গা খুঁজে পেয়েছি। এই কথা শুনে বার্ডল আতোকে বলে ওঠে আমরা সবাই এখন এখানে হোলি রেভলিউশনের জন্য এসেছি, যার অনুসারে এই জঙ্গলের মধ্যে একটা অনেক বড় ক্ল্যামিটি আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেখানকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। লনিয়াস বলে ওঠে আমি ফিরে গিয়ে এটাকে রিপোর্ট করবো, কেননা হোলি রিভলিউশন ন্যাশনাল সিক্রেট তথ্য হয়ে থাকে, আর বিনা অনুমতিতে এটা সবাইকে বলে দেওয়াটা অনেক বড় একটি অপরাধ। কিন্তু বার্ডল বলে ওঠে এতে আমার কোনো যায়
যায় আসে না। তারপরে বাডল আতকে বলে ওঠে ইনভেস্টিগেশন করার জন্য আমরা এখন ভেতরে যেতে চাই, কিন্তু আত আবারও তাকে এমনটা করতে বারণ করে দেয় এবং বলে ওঠে জঙ্গলের মধ্যে এমন কোনো ক্ল্যামিটি একদমই নেই, এই কারণে তোমরা এখন এখান থেকে ফিরে যেতে পারো। এইসবের মধ্যে লনিয়াস আতর মধ্যে থেকে কিছু ইভিল এনার্জি সেন্স করে, যেটা দেখার পর বাডল আবারও জিজ্ঞেস করে জঙ্গলের মধ্যে সত্যি কি কোনো ক্ল্যামিটি নেই, তো আবারও এটার উত্তরে না বলে। এই কথা শোনার পরে বাডল আতকে তার লর্ডের দিব্যি খেতে বলে। এই কথা শোনার পরে আত একটু মুচকি হাসে। আমি আমার লর্ডের দিব্যি খেয়ে বলছি এই জঙ্গলের মধ্যে সত্যি কোনো ক্ল্যামিটি নেই। আতর মুখ থেকে এই কথা শোনার পরে বাডল তার উপরে বিশ্বাস করে নেয়। তারপরে বাডল সবাইকে বলে ওঠে আমরা এখন সবাই এখান থেকে যেতে পারি, আমাদের ইনভেস্টিগেশন এখানে কমপ্লিট হলো। ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলাম জঙ্গলের মধ্যে ক্লাইমেটের প্রবলেম একদমই নেই। আমরা দেখতে পাই লনিয়াস বাডলকে আটকানোর চেষ্টা করে, সে তার কোনো কথাই শুনছিল না। এই কারণে লুনিয়াস পিছনের কমান্ড তার নিজেরই হাতে তুলে নেয়। তারপরে লুনিয়াস সমস্ত মিশনারিকে অর্ডার দিয়ে বলে ওঠে তোমরা সবার প্রথমে এই মেয়েটাকে ধরে নাও। তো এখনো যত সহকারে তাদের সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তাদের মধ্যে কেউই আতর কোনো কথা শুনছিল না। তারপরে লনিয়াস যখন তার চোখের পাতা খোলে তখন সে দেখতে পায় তার পুরো বডি রক্তে ভরা ছিল। আমরা দেখতে পাই লনিয়াস তো জীবিত ছিল, কিন্তু সেখানে বাকি মার্সেনিসরা মারা গিয়েছিল। তখনই বাডল চিৎকার করে বলে ওঠে আমাদের মধ্যে কাউকে এখান থেকে পালানো উচিত, যাতে আমরা এটা সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমাদের নেশনকে রিপোর্ট করতে পারি। তখনই বার্গো বাডলকে বলে ওঠে যে মেয়েটা মেসেঞ্জারকে অলরেডি জানে মেরে দিয়েছে। তখনই আসো তাদেরকে বলে ওঠে তোমরা যে ক্লাইমেটিকে খুঁজছিলে এখন বর্তমানে তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এসব কিছু দেখে লনিয়াস এখনো পর্যন্ত অনেক বেশি ঘাবড়ে ছিল। তখনই বাডল তাদের সবাইকে ব্যাটেল ফরমেশনে ফিরে আসতে বলে। আমরা দেখতে পাই ওরা আতর উপরে অনেকগুলো তীর দিয়ে হামলা করে, কিন্তু আত তার টেন্টিকালস এর সাহায্যে তাদের হামলাগুলোকে অতি সহজে ডিস্ট্রয় করে দেয়। আমরা দেখতে পাই বাডল কখনোই তার সঙ্গে লড়াই করতে চাইছিল না। তখনই আত তাদেরকে বলে ওঠে তোমরা যদি আমার কথা আগে শুনে নিতে তাহলে আমি নিশ্চিত রূপে তোমাদের সবাইকে এখান থেকে চলে যেতে দিতাম, কিন্তু এখন এমনটা মোটে হবে না। তোমরা সবাই এখন মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা দেখতে পাই এত শক্তির সম্বন্ধে বার্গো আগেই টের পেয়ে গিয়েছিল, এই কারণে সে এখন এখান থেকে চলে যেতে লাগে। এটাকে কনফার্ম করে যে এত হচ্ছে একটা ভুইচ। আসলে ভুইচের একটা ক্লাইমেটিক ক্লাসের মনস্টার হয়ে থাকে, যাদেরকে অফিসিয়ালি ভাবে ন্যাশনাল থেদের মতো অর্গানাইজড করা হয়। এত মার্সেনিসদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এই কারণে বাটল এবং লুমিনা তাদেরকে পেছনে রেখে এরা দুটো হোলি নাইটস এগিয়ে যায় আতর সঙ্গে লড়াই করার জন্য। আর এমনটা করার জন্য এরা দুজন ডিভাইন এনার্জিকে ইউজ করতে লাগে। আত এটা ভাবছিল এরা আমার কিছু করতে পারবে না। তখনই আমরা দেখতে পাই এরা আতর একটা টেন্টিকালস কেটে দেয়। তখনই এত বুঝতে পারি এদের শক্তি এদের হোলি সোয়ার্ড থেকে আসছে। এসবের মধ্যে বাডল এটা বুঝতে পেরে যায় যে আমরা যদি আত সমস্ত টেন্টিকালস কে কেটে দিই তাহলে হয়তো আমরা একে অনেক সহজেই হারাতে পারবো, কিন্তু আত তাদেরকে এই সুযোগটা কোনো মতেই দিতে চায় না। এই কারণে আত তাদের দুজন সাথীকে সঙ্গে সঙ্গে হোস্টেজ বানিয়ে ফেলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই বাডল এবং লুনিয়া তাদের সাথীদের কোনো তোয়াক্কা না করে তাদের সঙ্গে সঙ্গে এত টেন্টিকালস কেও কেটে ফেলে। তো এটা দেখে একটু অবাক হয়েছিল যে এরা এদের সাথীদেরই কোনো পরোয়া করছে না। আতকে দেখে এরা এখন বুঝে যায় যে আমাদেরকে দেখে এখন আত অনেক ভয় পাচ্ছে, এমনটা শুধু এদেরকে লাগছিল। তখনই এত বলে ওঠে ধাপ্পা এই গোট क्या है मेरी शकल देख, कल से बकचोदी नहीं करी मेरी स्ट्रगल देख, लास्ट टाइम पे रोया हंसी के आंसू थे, अबे तू मुझे मारेगा बेंचो तेरी शकल देख। আমরা দেখতে পাই একটি চোখের পলকে এত বাডলকে তার টেন্টিকালস এর সাহায্যে পুরো জানে মেরে দেয়। এসব দেখে লুনিয়াস আরো অনেক বেশি ঘাবড়ে যায়। সে এটা ভাবছিল আমরা তো এত সমস্ত টেন্টিকালস কে কেটে দিয়েছিলাম, কিন্তু বাবু আমি এটা কখন বললাম আমি আমার টেন্টিকালস গুলোকে আবারও রিজেনারেট করতে পারবো না। ভাই রিজেনারেট তো ছাড়ো, আমি যত খুশি তত আমার টেন্টিকাল গুলোকে নিমেষের মধ্যে ক্রিয়েট করতে পারবো। আমি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে শুধুমাত্র একটু খেলা করছিলাম। এই কথাগুলো শোনার পরে লুনিয়াস বেঁচে থাকা মার্সেনিসদেরকে চারিদিকে পালাতে বলে। আসলে লুনিয়াস এখন এটা ভাবছিল আমরা সবাই যদি এখন আলাদা আলাদা ডাইরেকশনে ছুটে পালাই তাহলে আমাদের মধ্যে কোন একজনের জীবন হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু আতো সেই মার্সেনিস গুলোকে মোটেও ফলো করছিল না। আতো বলে ওঠে যদি তোমরা এমনটা প্রথমে করে নিতে তাহলে আমাকে ফালতু ফালতু এতগুলো এনার্জি ওয়েস্ট করতে হতো না। তার অপর প্রান্তে লনিয়াস দাঁড়িয়ে গিয়েছিল যাতে আতো সে মার্সেনিসদের পেছনে যেতে না পারে। আমরা দেখতে পাই লনিয়াস আবারও তার হোলি পাওয়ার অ্যাক্টিভেট করে আতোর উপরে হামলা করে দেয়, কিন্তু তখনই লনিয়াস পুরো অবাক হয়ে যায় কেননা আতো পুরোপুরি ভাবে লনিয়াসের টেকনিকটাই ব্যবহার করছিল। লনিয়াস এটা কিছুতে বুঝতে পারছিল না যে আতো এমনটা কিভাবে করতে পারছে। আতো বলে ওঠে নরমালি আমি এমনটা করতে পারি না, কিন্তু আমি যখন আমার টেন্টিকালস এর সাহায্যে বাডলকে জানে মেরে দিলাম তখনই আমি তার মধ্যে থেকে তার সমস্ত মেমোরি এবং তার শর্ট টেকনিককেও অ্যাবজর্ব করে নিয়েছি, আর এখন আমি ততটাই পাওয়ারফুল যতটা বাডল ছিল। তারপরে আমরা দেখতে পাই এত বাডলের টেকনিক গুলোকে ব্যবহার করে লনিয়াসের উপরে হামলা করা শুরু করে দেয় এবং বলে ওঠে বাডল সত্যি অসাধারণ একটা সসম্যান ছিল, কিন্তু তোমার পাগলামুর জন্যই বাডল মরে গেল। তুমি কি এটা কখনো ভেবেছো যে তুমি তোমার স্ত্রী এবং বাচ্চার কাছে কখন ফিরে যাবে? এই কথা শুনে লনিয়াস আরো অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা এটার মানে হলো আতো শুধু বাডলের কাছ থেকে তার শক্তিগুলোকে অ্যাবজর্ব করেনি, তারই সঙ্গে আতো তার সমস্ত মেমোরিজ গুলোকেও অ্যাবজর্ব করে নিয়েছে। আর যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আতো নিশ্চিত রূপে সময়ের সঙ্গে সঙ্গে আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তুমি কি এটা জানতে চাও বাডল মরার আগে কি ভাবছিল? সে
মৃত্যুকে তার সামনে দেখেও শুধুমাত্র একটা কথাই ভাবছিল যে তার সাথীরা যেমন ভাবে হোক এখান থেকে সুরক্ষিত যেতে পারে। লনি আজ বলে ওঠে বার্ডলের উইল এখনো আমার মধ্যে জীবিত আছে, কেননা সেই সমস্ত মার্সিনেস গুলো তো এখান থেকে পালিয়ে গেছে, কেননা আমি তোমাকে এখানে আটকে রেখেছিলাম। তখনই এত বলে ওঠে হ্যাঁ এটা সত্যি যে আমি সেই মার্সিনেস গুলোর পেছনে যাইনি, কিন্তু তার মানে এই না যে তারা জীবিত আছে। আমরা দেখতে পাই আতর অর্ডারে সমস্ত ডালকেপ গুলো মিলে মার্সিনেস গুলোকে জানে মেরে দিয়েছে। এই কথা শুনে লনিয়াস অনেক বেশি রেগে আতর উপরে হামলা করে দেয়। আমরা দেখতে পাই হিতে পুরো বিপরীত হয়ে যায়। আতো তাকে বলে ওঠে যদি তুমি বার্ডলের কথা শুনতে তাহলে হয়তো তুমি তোমার পরিবারের কাছে জীবিত পৌঁছাতে পারতে, কিন্তু আমি একটা কথাই বলবো তোমার পাগলামির জন্য তুমি এখন মরবে, আর তোমাকে জানে মারার পর আমি তোমার পরিবারকেও জানে মেরে দেবো, এবং তারই সঙ্গে তুমি যে সমস্ত গ্রামগুলো অতিক্রম করে এখানে এসেছো আমি সেই সমস্ত গ্রামগুলোকেও শেষ করে ফেলবো। আর কেউ যদি আমাকে এর কারণটা জিজ্ঞেস করে তাহলে আমি তাকে তোমার কথা বলবো যে তোমার ছোট্ট একটা পাগলামির জন্য এইসব কিছু ঘটছে। আমি এটা জানতে পেরেছি যে তুমি অনেক ভালো, তুমি ঈশ্বরকে শ্রদ্ধা করো এবং তোমার পরিবারকে অনেকটাই বেশি ভালোবাসো, কিন্তু আসলে আমি তোমার মতো মানুষদেরকে সব থেকে বেশি ঘৃণা করি যারা কিনা কোনো কিছু আগে পরে না ভেবে সব সময় নিজেকে সঠিক ভেবে আসে। এই কথা বলে আতো লুনিয়াসকে জানে মেরে দেয়। তারপরে সেখানে ডার্কে প্রায় এসে আতোকে বলে ওঠে যে আমরা সকল মার্সিনিসদেরকে জানে মেরে দিয়েছি। তারপরে যে আতোকে জিজ্ঞেস করে যে আপনি এখন যে সমস্ত কথাগুলো বললেন আপনি কি সত্যি এমনটা করতে চান? এই কথার উত্তরে আতো বলে ওঠে আমি এই সমস্ত কিছু তাকে ভয় পাওয়ানোর জন্য বলেছি, আমি কি দুঃখে এই সমস্ত কাজ করতে যাব। এসবের মধ্যে আতোর মাথায় আসে যে তাকে এক্ষুনি গিয়ে কিংকে রিপোর্ট করতে হবে। মাই লর্ড, ফাইট শুরু হওয়ার আগে বার্ডল আমাকে উইচ বলে ডেকেছিল, কিন্তু আসলে আমি হচ্ছে একজন হিরো, আর সে কিন্তু এও বলেছে যে নর্থ ইস্টেও উইচ রয়েছে, কিন্তু আমাদের তাকুতে এর আগে এই গেমের মধ্যে কখনো উইচের সম্বন্ধে শুনেনি। সবকিছু ভালোভাবে বোঝার পরে এখন ভাবছে এই দুনিয়াটা আমার মনে হয় সম্পূর্ণ গেমের থেকে আলাদা, এতে কিন্তু আমার বেনিফিটই হচ্ছে, কারণ আগে গেমের মধ্যে যখন আমি কাউকে মারতাম তখন আমি তার মধ্যে থেকে শুধুমাত্র স্কিল গুলোকে অ্যাবজর্ব করতে পারতাম, আর এখন বর্তমানে আমি স্কিলের সঙ্গে সঙ্গে তার মেমোরিজ গুলোকেও অ্যাবজর্ব করতে পারছি। আর হ্যাঁ, ওদের মেমোরি গুলো অ্যাবজর্ব করার পর আমি কলিয়ার সম্বন্ধে অনেক ইনফরমেশন পেয়েছি। আমি জানতে পেরেছি কলিয়ার বেশিরভাগ আর্মিরা এখন নর্থের দিকে ফেসে আছে, আর ওরা উইচের সম্বন্ধেও খুব একটা বেশি জানে না, শুধুমাত্র ওরা এইটা জানে যে সে একটা বড় আর্মি গ্যাং এর মতো সবকিছুই ধ্বংস করে দিচ্ছে। তারপরে আমরা উইচকে দেখতে পাই যে কিনা চারিদিকে তার আতঙ্ক মারতে দিয়েছিল। আমরা দেখতে পাই এই উইচটা মৃত মানুষদেরকেও কন্ট্রোল করতে পারছে, আর এইদিকে তাকুতোর এটা মনে হচ্ছিল নর্থের দিকে যে উইচটা রয়েছে আমার মনে হয় সেও আমাদের সঙ্গে এখানে টেলিপোর্ট হয়েছে, আর আমার মনে হচ্ছে তোমার মতো সেও একজন হিরো। তার পাওয়ারগুলো সম্বন্ধে জেনে আমরা এটা বুঝতে পারছি যে সেও হচ্ছে পুরোপুরি ভাবে আমাদের মতো ইভিল, এই কারণে তাকুতো তার সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু যেহেতু সেও হচ্ছে একটা হিরো এই কারণে সে কিন্তু সর্বদা আরো একটা হিরোকে সামান করতে চাইবে। এসব কিছু মাথায় রেখে তাকুতো এখন ভাবছে যে সে এখন ইসলার পরিবর্তে একটা কমব্যাট হিরো সামান করবে, এবং তার সঙ্গে তাকুতো এখন তার আগের পলিসি গুলোকে চেঞ্জ করতে চাইছে, কেননা এখন থেকে বুইচ এবং কলিয়া পুরোপুরি ভাবে তাদের শত্রু হতে চলেছে। এই কারণে আমাদের কাছেও একটা নেশনের সাপোর্ট থাকা দরকার। তাকুতো বলে ওঠে ইস্টের নিউট্রাল নেশন আমাদেরকে এতে সাহায্য করতে পারে যদি আমরা তাকে এটার পরিবর্তে ভ্যালুয়েবল কোনো জিনিস প্রদান করি, আর আমার প্যালেসটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই নেশনটাকে একবার ইনভেস্টিগেশন করব, আর এই সমস্ত কিছু করে আমি আমার ফোর্সে শক্তিও বাড়াবো। আর এদিকে নিউট্রাল নেশনের পূর্ব দিক থেকে বারবেরিয়ানরা হামলা করছে, তখনই আমরা দেখতে পাই স্টাফহুল আর তার লাইটিং এর সাহায্যে ওই বারবেরিয়ানদের উপরে হামলা করে দেয়। তারপরে সে বাকি সবাইকে বলে ওঠে যে তোমরা তাড়াতাড়ি রিনফোর্সকে এখানে নিয়ে আসো। আর এইদিকে আতোকে দেখে একটু উদাস মনে হচ্ছিল, কারণ আতো এটা ভাবছিল যে আমি প্যালাডিয়ানসদের সঙ্গে অনেক ভুল কাজ করেছি। এই সবকিছু দেখে তাকুতাতোকে বলে ওঠে যে তুমি ওইগুলো সম্বন্ধে ভাবা পুরোপুরি ভাবে বন্ধ করে দাও। তখনই এত আরেকবার রিলাইজ করে যে আমাদের কিং তাকুতো একটু দয়ালু হলেও সে নিজেই হচ্ছে একটা ইভিল, এই কারণে আমার এটা মনে হচ্ছে না সমস্ত কিছু দেখে কিং তাকুতোর কোনো যায় আসবে। তারপরে আমরা দেখতে পাই তাকুতোর প্যালেস এখন পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে এবং মাইনোগ্রার মধ্যে এখন সমস্ত কিছু খুব ভালোভাবে চলছে। এই সমস্ত কিছু দেখার পর আতো তাকুতোকে বলে ওঠে যে খুব তাড়াতাড়ি আমাদের নেশন অনেক বড় হয়ে যাবে। এসবের মধ্যে আতোর মাথায় একটা কথা আসে যেটা ভেবে আতো পুরোপুরি ভাবে হয়রান হয়ে যায়, কেননা বর্তমানে কিং তাকুতোর কাছে এখনো কোনো সার্ভেন্ট নেই। তাকুতো এটা মনে মনে ভাবছে যে আমি হচ্ছে মাইনোগ্রার কিং, এই কারণে আমার কাছে সার্ভেন্ট থাকা খুবই দরকার। এই কথাগুলো ভেবে তাকুতো আতোকে বলে ওঠে যে তুমি আমার জন্য এমনই একজন সার্ভেন্ট খুঁজে আনো যার সঙ্গে আমি সহজে কথাবার্তা বলতে পারবো, কেননা তাকুতো ডার্কেপদের সঙ্গে শেষবারের মতো সেই মিটিং এ কথা বলেছিল, আর আমরা এটা খুব ভালোভাবে জানি যে আমাদের তাকুতো অনেকটা বেশি ইন্ট্রোভার্ট। তারপরে আতো তাকুতোকে বলে ওঠে যে সবাই আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে চায়, কিন্তু তারা কখনোই এমনটা করতে পারে না, কেননা আমি যখন আপনাকে দেখি তখন আমার নরমাল মনে হয়, কিন্তু বাকি লোকেরা যখন আপনাকে দেখে তখন তারা কিন্তু আপনার জায়গাতে শুধুমাত্র কালো এনার্জি দেখতে পায়। আতো বলে ওঠে এখন আমার মাথায় অনেক সুন্দর একটা প্ল্যান রয়েছে। আতোকে এতটা এক্সাইটেড দেখে তাকুতো অনেকটা বেশি ঘাবড়ে যায়, কিন্তু তবুও তাকুতো আতোকে বলে ওঠে যে তোমার যেমনটা মনে হয় তুমি তেমনটা করতে পারো। তারপরে আতো ওই তিনজনকে তার কাছে ডাকে। তারপরে আতো এদের তিনজনকে বলে ওঠে যে তোমরা খুব তাড়াতাড়ি গ্রামের সমস্ত সুন্দরী মেয়েদেরকে আমার কিং তাকুতোর কাছে নিয়ে আসো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাকুতোর মতো তারা তিনজনও অবাক হয়ে যায়, কেননা এদের সবার মাথায় এখন কি চলছে এটা হয়তো আমাকে আর
আর বলতে হবে না। যাই হোক, বুড়ো এল্ডার কিন্তু এই কথাটাকে নেগেটিভ ভাবে নেয়নি। তারপরে এল্ডার আতোকে জিজ্ঞেস করে যে গ্রামের সমস্ত সুন্দরী এবং ইয়ং মেয়েদেরকে এখানে কিসের জন্য ডাকা হচ্ছে। আতো বলে ওঠে আসলে বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় আমার কিং তাকুতো মেয়েদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে পারবে, কিন্তু আতো তাদেরকে এই কথাটা বলে না। আতো বলে ওঠে যে আমার কিং তাকুতো সুন্দরী মেয়েদেরকে অনেকটাই বেশি পছন্দ করে। তাকুতো এটা দেখতে পায় যে সবাই এখনো নেগেটিভই ভেবে যাচ্ছে। তারপরে আতো তাদেরকে নিজের গলায় বোঝাতে লাগে যে আমি কিছু সুন্দরী মেয়েদেরকে আমার সার্ভেন্ট বানাতে চাই। আসলে আমাদের কিংডমের মধ্যে এখন সবাই মন দিয়ে কাজ করছে, তাদের মধ্যে যদি আমি কাউকে আমার সার্ভেন্ট বানিয়ে ফেলি তাহলে কিন্তু তার ভাগের কাজটা অন্য কাউকে করতে হতো। এই কারণে আমি চাই তাদের পরিবর্তে আমি কিছু ইয়ং মেয়ে নইলে কিছু বাচ্চাদেরকে আমার সার্ভেন্ট বানাতে চাই। আসলে আমি এমনটা শুধু করতে চাইছি কারণ আমি তাদের সঙ্গে কথা বলতে অনেকটা বেশি কমফর্ট হব। কিন্তু আমরা দেখতে পাই সমস্ত বাচ্চারা তাকুতোকে দেখে কান্না করতে লাগছিল, কেননা তারা তাদের চোখের সামনে তাকুতোর জায়গায় ভয়ঙ্কর একটা এনার্জি দেখতে পাচ্ছিল। তার কিছুক্ষণ পরে বুড়ো এল্ডার বলে ওঠে যে আমাদের গ্রামের মধ্যে এমন কোনো বাচ্চা নেই যে আমাদের কিংকে দেখে ভয় পাবে না। এই কথা শুনে জিয়া বুড়ো দাদুকে বলে ওঠে যে আপনি রাজার সঙ্গে টুইন্সদেরকে দেখা করিয়েছেন। এই কথার উত্তরে আমাদের বুড়ো দাদু বলে ওঠে এমনটা করলে আমাদের রাজারই অনেক অসম্মান হবে। তারপরে এত জিজ্ঞেস করার পরে বুড়ো দাদু বলে ওঠে যে ওই দুটো মেয়ে পুরোপুরি ভাবে অনাথ। আমরা মানছি ওরা দুই বোন অনেকটা বেশি চালাক, কিন্তু তাড়াতাড়ি করার চক্করে ওরা সমস্ত কাজ গুলিয়ে ফেলে। এত বলে ওঠে যদি ওরা সত্যি ইন্টেলিজেন্ট হয়ে থাকে তাহলে ওরা কিন্তু আমার কিং এর সার্ভেন্ট হওয়ার যোগ্য। তোমরা তাড়াতাড়ি ওদেরকে এখানে নিয়ে আসো। তার কিছুক্ষণ পরে সেই দুই বোনকে এখানে নিয়ে আসা হয়। আমরা জানতে পারি এদের একজনের নাম হচ্ছে কারিয়া আর দ্বিতীয়টির নাম হচ্ছে মারিয়া। আমরা দেখতে পাই কারিয়া কিং এর সঙ্গে সম্মানিত ভাবে কথা বলছিল, কিন্তু মারিয়া এমন ভাবে কথা বলছিল যেটা শুনে আমার মনে হচ্ছে কিং তাকুতো মারিয়ার ছোটবেলার বন্ধু। এই সমস্ত কিছু সাইডে রেখে আতো কারিয়াকে জিজ্ঞেস করে যে তোমার শরীরের মধ্যে মার্কটা কিসের। কারিয়া বলে ওঠে কিছু সময় আগে আমার একটা অসুখ হয়েছিল, এখন অবশ্য আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত এই চিহ্নটা আমার শরীরের মধ্যে রয়ে গেছে। তারপরে এত বলে ওঠে মারিয়ার সঙ্গে কি হয়েছিল। কারিয়া বলে ওঠে মারিয়ার সঙ্গে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছিল, কেননা মারিয়া তার নিজের মাকে খেয়ে ফেলেছিল। বুড়ো দাদু বলে ওঠে আমরা ওদের মায়ের স্যাক্রিফাইসটাকে কখনোই ভুলতে পারবো না। এই কথা শুনে তাকুতোর মাথায় আসে সে ওই সমস্ত ডার্ক কেভ গুলো অনেক লম্বা একটা সময় ধরে সফর করছিল। এর মানে হলো যখন তাদের লোকেরা ক্ষুধার্ত হয়ে পড়েছিল তখন কারিয়া এবং মারিয়ার মা নিজেই স্যাক্রিফাইস দিয়েছিল। আর জোর জবরদস্তি তার মাকে খাওয়ার পরে এই পৃথিবীটার প্রতি মারিয়ার নজর পুরো বদলে গিয়েছিল। আর এমনটা দেখে আতর এটা মনে হচ্ছে মারিয়া তাকুতোর জন্য ভালো একটা সার্ভেন্ট হতে পারবে না। তখনই আমরা দেখতে পাই মারিয়া তাকুতোর দিকে এগিয়ে যাচ্ছে এবং সে বলে ওঠে তাকুতোকে দেখে আমার পুরো সাদা মনে হচ্ছে। এই কথা শুনে আমাদের তাকুতো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা বেশিরভাগ লোকেরাই তাকুতোকে ডার্ক এনার্জির মতো দেখতে পায়। তাকুতো বলে ওঠে তুমি কি আমাকে সার্ভ করার জন্য প্রস্তুত আছো। মারিয়া বলে ওঠে আমি পুরোপুরি ভাবে চেষ্টা করব। তারপরে তাকুতো কারিয়াকেও জিজ্ঞেস করে। কারিয়া বলে ওঠে আমার দিদি যখন এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন আমি আমার দিদির মতো আপনাকে সার্ভ করব। ঠিক আছে, তাহলে এখন থেকে তোমরা দুই বোন মিলে আমাকে সার্ভ করবে। তারা দুই বোন সেখান থেকে চলে যাওয়ার পরে আমাদের বুড়ো দাদু তাকুতোকে বলে ওঠে ওদের মায়ের মৃত্যুর পর থেকে ওরা কোনো ধরনের ইমোশন ফিল করতে পারে না। এই কারণে বুড়ো দাদু তাকুতোকে রিকোয়েস্ট জানিয়ে বলে ওঠে যে আপনি দয়া করে ওই দুই বোনের খেয়াল রাখিয়েন। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা দুই বোন তাদের ডিউটি শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাই কারিয়া যখন তাকুতোর জন্য জল নিয়ে আসছিল তখন সেটা ভুল করে তাকুতোর উপরে পড়ে যায়। এমনটা হওয়ার পরে আমরা দেখতে পাই মারিয়া একটা তোয়ালের সাহায্যে তাকুতোর মুখটাকে মুছে দিচ্ছিল এবং তার সঙ্গে মারিয়া তাকুতোর কাছ থেকে ক্ষমাও চাইছিল। এইসবের মধ্যে সেখানে আতো পৌঁছে যায়। এরকম সিচুয়েশন দেখে আতো মারিয়াকে বকতে লাগে, কিন্তু তাকুতো আতোকে বলে ওঠে আতো তুমি এদের উপরে একদমই রেগো না। তাকুতোর মুখ থেকে এই কথা শোনার পরে আতো শান্ত হয়ে যায়। তারপরে আতো তাকুতোকে বলে ওঠে যে এক্ষুনি আপনাকে একটা মিটিং এ যেতে হবে। তারপরে আমরা তাদের সবাইকে মিটিং রুমে দেখতে পাই, যেখানে সবার প্রথমে এমএল রিপোর্ট তুলে ধরে। এমএল বলে ওঠে প্যালেসের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে, এই কারণে অনেকগুলো ওয়ার্কার্স এখন ফ্রি হয়ে গেছে এবং তার সঙ্গে অনেকগুলো জিনিসপত্রও বেঁচে রয়েছে। এই কারণে আমরা এখন নতুন একটা প্রজেক্টে কাজ করার জন্য রেডি আছি। এই কথা শুনে আতো তাকে বলে ওঠে যে তুমি এখন ক্লিনিকের উপরে কাজ করতে পারো। তারপরে আমাদের বুড়ো দাদু বলে ওঠে যে আমরা এখন মিলিটারি ম্যাজিক বানিয়ে ফেলেছি আর আমি এটাতে পুরোপুরি নিশ্চিত ট্রেনিং করার পরে বাকি লোকেরা এই মিলিটারি ম্যাজিক কাস্ট করতে পারবে। আর আমরা ওই ফোন মানা যেটা সাহায্যে আমরা সমস্ত কাজ খুব দ্রুত করে ফেলি, আমি নিশ্চিত যে আমরা খুব তাড়াতাড়ি ওর থেকেও পাওয়ারফুল ম্যাজিক কাস্ট করতে পারবো। আর তো বলে ওঠে তোমরা এখনকার মতো ম্যাজিক স্কিল গুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং তাই সঙ্গে 6 মেজর ম্যাজিক গুলোতে রিসার্চ করো। তারপরে জিয়া বলে ওঠে আমাদের কাছে এখন বর্তমানে 5টা স্কাউট বাগ রয়েছে। বর্তমানে আমরা এখন এই জঙ্গলের বাইরে স্কাউট বাগ গুলোকে পাঠাতে পারছি না, কারণ জঙ্গলের বাইরে পুরো জায়গাটা হচ্ছে প্লেন। যদি আমরা এখন এই অবস্থা আমাদের স্কাউট বাগ গুলোকে সেখানে পাঠাই তাহলে খুব তাড়াতাড়ি বাকি লোকের আমাদের সম্বন্ধে জেনে নিতে পারে। আর তো বলে ওঠে জঙ্গলের সম্বন্ধে যত কিছু জানা দরকার ছিল সেগুলি অলরেডি জেনে ফেলেছি, এই কারণে তুমি সমস্ত বাগ গুলোকে ফরেস্টের বাইরে পেট্রোলিং এ লাগিয়ে দাও। তো গাইস এর সঙ্গে আমি অ্যানিমের প্রথম পার্টটা এখানে শেষ করলাম। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই অ্যানিমের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বাকি লটস অফ লাভ গাইস, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য বাই।